লাইভ শুরু হয়ে গেছে। আমাদের এখানে এটা সাপ্তাহিক অনুষ্ঠান। আমাদের বন্ধু কবি এবং চলচ্চিত্র পরিচালক, সুখ্যাত চলচ্চিত্র পরিচালক আজকে প্রতীক ভাই থাকলে খুব ভালো হতো। আমাদের সব্যসাচী দা একজন একজন বিশিষ্ট চলচ্চিত্রবিদ, চলচ্চিত্র সিনেমা নিয়ে ফিল্ম নিয়ে তার অনেক বই আছে, লেখালেখি আছে। আজকের নয়, বহুদিন ধরে আমাদের বাংলা সংস্কৃতি চর্চায় ফিল্ম নিয়ে আলোচনার একজন শিরোধার্য মানুষও একই সঙ্গে সব্যসাচী দা। পথিক আজকে যে অনুষ্ঠানের যে মূল উদ্যোক্তা, যার অনুষ্ঠান, সেই পথিক তো শুভদীপ চলে এসেছে। শুভদীপ বলছে সবাইকে শুভ সন্ধ্যা। তো আজকে পথিকও একজন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এবং কবি। তারই উদ্যোগে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানে মিলিত হই এবং আমাদের এই অনুষ্ঠান মূলত কবিতার অনুষ্ঠান, কবিতা পড়া, কবিতা নিয়ে কথা বলার অনুষ্ঠান। এবং এখনো পর্যন্ত আমরা অনেক বাংলা ভাষার অনেক গুরুত্বপূর্ণ, প্রিয়, শ্রদ্ধেয় কবিকে অর্জন করেছি। অনেকেই ছিলেন, নির্মলেন্দু গুণ ছিলেন, হবিবুল্লাহ সিরাজি ভাই ছিলেন, আমাদের রণজিৎ দা ছিলেন, সুধীর দা ছিলেন এবং অনেক তরুণ কবি বন্ধুরা ছিলেন, বেবি সাউ ছিলেন, অনেকে ছিলেন। তো আজকেও আমাদের অত্যন্ত আনন্দের দিন। আজকে আমরা আমাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই বাংলা ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন কবিকে অর্জন করেছি এখানে। আমরা যেটা করি প্রত্যেক দিন, প্রথমে আমরা একজন কবির কাছে একটা কবিতা শুনতে চাই, মানে তার সঙ্গে আমাদের পরিচয় শুরু হয় কবিতা দিয়ে, তার কবিতা পড়া দিয়ে। তো এবং তারপরে আমরা আবার ফিরে আসি, আবার কথা বলি, আবার কবিতা পড়ি, আবার কথা বলি। এই পদ্ধতিতে আমাদের অনুষ্ঠানটা চলে। এর ফলে হয় কি, একই সঙ্গে আমরা সেই কবির কথা শুনতে পারি এবং তার কবিতা চর্চার নানা প্রসঙ্গকে স্পর্শ করতে পারি এবং কবিতা তো অবশ্যই শুনতে পারি। তো আমাদের আজকে অনুষ্ঠান আমরা আজকে শুরু করব আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কবি সব্যসাচী দেবকে দিয়ে। সব্যসাচী দেবের কাছে আমরা যাব তার কবিতা শোনার জন্য। আমাদের সবার প্রিয় সব্যসাচী দার পরিচয় তো সবাইকে দেওয়ার কিছু নেই। আমাদের ভাষার একজন অন্যতম শ্রদ্ধেয় কবি, প্রাবন্ধিক, সমালোচক এবং সব্যসাচী দার আরো নানা সামাজিক, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেগুলো আমরা জানি। সব দিক থেকে একজন একজন আমাদের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন সব্যসাচী দেব। তো সব্যসাচী দার কাছে আমরা প্রথমে যাব। সব্যসাচী দা, আপনার একটা কবিতা দিয়ে যদি আপনি আমাদের এই অনুষ্ঠানের এই পর্বে শুরু করেন, খুব ভালো হয়। সবাইকে নমস্কার। আমি একটা কবিতা দিয়ে শুরু করছি। যাও মেঘ, যাও মেঘ, বলো তাকে আমার বৃষ্টির দিন আজ শেষ হলো। কলকাতা ভিজে যাক, আমার জানলায় তুমি আটকে থেকো। পথে পথে একা ঘুরি, পাইস হোটেলে আজ দুবেলা দুমুঠো। একলা ঘর, চিলেকোঠা, চিলতে ছাদে ও মন খারাপ। কোথায় বসবে তুমি? কাঁঠাল কাঠের পিঁড়ি কবে যেন ছিল, ঘুণ ধরা বাক্স থেকে উকি মারে পুরনো চিঠির অক্ষরেরা। না হয় দুদণ্ড থাকো, দেখে যাও চিঠির পাতায় লেগে আছে জুঁয়ের পুরনো গন্ধ। ডাকবাক্সে আর কেউ হৃদয় ফেলে না। আষাঢ় ফুরিয়ে এলো, এরপর সঘন গহন রাত জুড়ে শ্রাবণের গুরু গুরু। শেষ হলো তবুও আমার বৃষ্টি দিন। যাও মেঘ তার কাছে, সে হয়তো আকুল পিয়াসে পথ চেয়ে আছে। কবে তুমি তার সন্তপ্ত উঠোনে তাকে স্নানে ডেকে নেবে? হয়তো সে এখনো একলাই। যাও মেঘ, তাকে বলো সে যেন আমাকে মনে রাখে। বাহ, অসামান্য! এটা আমাদের সবারই খুব প্রিয় কবিতা, আমাদের সবারই খুব চেনা কবিতা। এবং আমরা একসময় এই কবিতাটা প্রায় রোজই পড়তাম এবং এটা অনেক আমাদের ভাষার, বাংলার অনেক প্রিয় আবৃত্তি শিল্পীর কণ্ঠে উচ্চারিত হয়েছে, হ্যাঁ, প্রচারিত হয়েছে, সেটা আমরা সবাই জানি। আমি সব্যসাচী দাকে আমাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, এবার আমরা সব্যসাচীর পরে আমরা আসবো আমাদের আরেকজন প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনুর কাছে। তার পরিচয় আমরা আমাদের নতুন করে দেবার কিছু নেই, এই জন্য যে তিনি কবিতা আজকে থেকে তো নয়, 70-এর কবি তিনি, বহুদিন ধরে কবিতা লিখছেন এবং সবচেয়ে বড় কথা কবিতা আর কবিতার লেখার পাশাপাশি
কবিতার নানা সংগঠন, কবিতা কেন্দ্রিক নানা সংগঠনের সঙ্গেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত ছিলেন, সেটাও আমরা জানি, নানাভাবে জানি, এবং ফলে দুই বাংলাতেই তিনি অত্যন্ত পরিচিত। আমি তাকে অনুরোধ করব একটি কবিতা পড়ে যদি আমাদের অনুষ্ঠানের এই পর্বটি সূচনা করেন। হ্যাঁ, কবি অধ্যাপক সুপন গুণকে শুভেচ্ছা জানিয়ে যারা অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে সকলকে, শ্রোতাদেরকেও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রথম একটি কবিতা পড়ছি। কবিতার শিরোনাম সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও, ওর নিঝুমতা নিয়ে একা থাকতে দাও, ওর পাখির কিচির মিচির নিয়ে, ওর ঢেউ পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও, একা থাকতে দাও। ওর গড়ান হেতাল, ওর গোল পাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও। ওর বাওয়ালি মোয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও। ওর কচি পাতা, পঞ্চমুখী জবা, স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো কারো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না, তবে কেন তার সমাধার তৈরি করা হচ্ছে? তবে কেন তার সমাধার তৈরি করা হচ্ছে? ওর নাভিশ্বাস উঠলে তোমারও হবে ওষ্ঠাগত প্রাণ, ওকে জবে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। সুন্দরবনকে একা থাকতে দাও, একা থাকতে দাও। ধন্যবাদ। নমস্কার এবং ধন্যবাদ, খুব ভালো লাগলো। এটা আমাদের অনুষ্ঠানের এটাই তো প্রাপ্তি, হ্যাঁ, যে আমাদের বিভিন্ন স্বরের, বিভিন্ন মাত্রার, বিভিন্ন গোত্রের কবিতার সঙ্গে আমরা পরিচিত হতে পারি, খুব ভালো লাগলো। এবারে আমরা আসবো আমাদের আরেকজন প্রিয় কবি, আমাদের বন্ধু, আমাদের শ্রদ্ধেয় কবি লুৎফুল নাহার বুলবুলের কাছে, এবং এটা দুই বাংলার কবির কাছেই তিনি পরিচিত, এবং এটা আমাদের অত্যন্ত গৌরবের বিষয় যে তাকে আমরা আজকে পেয়েছি। তাকে আমার সবার পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা। আমি তাকে অনুরোধ করব তার একটি কবিতা দিয়ে আমাদের আজকে এই পর্যায়ে শুরু করবার জন্য। আপনার কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ সুমনদা, সবাইকে শুভেচ্ছা। আমি আমার প্রথম কবিতাটি পড়তে চাচ্ছি। আমার কবি সুলতান মাহমুদ সম্পাদিত একটা পত্রিকা, যেটায় আমি উপদেষ্টা হিসেবে আছি, মৃত, সেই পত্রিকা থেকে আমি একটা কবিতা পাঠ করব। আমার কবিতায়, আমার কবিতার শিরোনাম ভাসি দিব্য জলে। মাটির শরীরে রাখি ক্ষয়িষ্ণু দোজক, সে আমাকে দিয়েছিল বীজ মন্ত্র পাঠ। বৃষ্টির জলজ স্পর্শে জেগে উঠে ফসলের গান, আয়ুষ্মান দুঃখগুলো সব ডুব পাথরের মুখ। যে শেকল ভরা ছিল ভুল পায়ে, কাকড়ার দেহগিরে নামে যে আধার, সহসা দরজা খুলে দেখে তারা ভুরির নুপুর। একদিন হিম মেখে ঝরেছিল যেসব পাথারা, যে পথে কি গিয়েছিল সন্ধ্যার উৎসবে, সকলেই জেনে গেছে বয়ে চলা নদীর স্বভাব। কুয়াশার বুক ফুরিয়ে হেঁটে আসা সন্ত জীবন জেনেছে জীবনের মানে। অমৃত সুগন্ধি মেখে রক্তের প্রবাহ নিলে, এসো রাজহাঁস ভাসি দিব্য জলে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, চমৎকার, খুব ভালো লাগলো। কবিতা, ভালো কবিতা শুনলে মন ভালো হয়, মন পবিত্র হয়। হ্যাঁ, এবং এই পবিত্রতার স্পর্শ দেবার জন্য আমি আমাদের তিন কবির কাছে এখনো পর্যন্ত যারা কবিতা পড়লেন তাদের কাছে আমার ভালোবাসা, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের মৌমিতা আবার বোধহয় ওই ভুল করে বেরিয়ে গেছে, ঠিক সময় বেরিয়ে গেছে, যখন কবিতা পড়ার কথা ঠিক সেই সময়টাই বেরিয়ে গেল। আচ্ছা, আমরা করি। ও, নির্মলেন্দুগণ কি লিখেছে সব্যসাচী দা,
কবি সব্যসাচীকে তো আমার মতো লাগছে। খুব ভালো গুন্দা, খুব ভালো লাগছে আপনি আছেন এখানে, দেখছেন। এটা আমাদের আরেকটা গৌরবের ব্যাপার, আরেকটা প্রাপ্তি আমাদের, যে গুন্দাকে আমাদের কথাবার্তা, আমাদের কবিতা শোনাতে পারছি। তো আমরা মমিতার জন্য আর অপেক্ষা না করে আবার একটু সব্যসাচীদের কাছে। ও আসুক, তো আসবে। এই তো বুঝতে পারছি না তো, ও তো মানে ছিল তো ওই আরেকবার আগে বেরিয়ে গিয়েছিল ভুল করে আর কি, মানে যান্ত্রিক গোলযোগেই বেরিয়ে গিয়েছিল, আবার যান্ত্রিক গোলযোগে নিশ্চয়ই ব্যাপারটা মিটলে আসবে। তাই এসছে। ওর বোধহয় নেটে সমস্যা হচ্ছে। মৌমিতা এসছো? হ্যাঁ, একটু নেটে প্রবলেম হচ্ছে আজকে। হ্যাঁ, আচ্ছা, দেখ এইবার ঠিক সময় এসছো, এখন আর বেরিও না। সুতরাং এবার হচ্ছে যে আমাদের এবারে তোমার পালা। আমি তোমাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের তরুণ কবি বন্ধু মৌমিতা পাল আমাদের সঙ্গে আছেন আজকে। এই তরুণদের কবিতা শোনার জন্য আমাদের বিশেষ আগ্রহ থাকে, বিশেষ অভিনিবেশ থাকে এবং বিশেষ উৎসাহ থাকে। তো মৌমিতার কবিতা, মৌমিতা তোমাকে অনুরোধ করছি এবারে তোমার এই পর্বটি তোমার কবিতা দিয়ে শুরু হোক। তুমি আমাদের একটি কবিতা শোনাও। একদম সুমনদা, আমি যে কবিতাটি পাঠ করে শোনাচ্ছি, কবিতাটির নাম হচ্ছে মৎস্য সাধক। জীবন নয়, বেঁচে থাকা নয়, মতলবটাই প্রধান হয়ে উঠছে চারধারে। আমার হাতের ঘন্টা অনেকদিন আগেই থেমে গিয়েছিল, এখন সে তাড়া হওয়ার দলে। কখন যেন পুকুর নদী হত্যা পার করে জল চুরি হলো। আমাকে ফিরিস্তি দিতে সমস্ত বাগান খুঁজে তারা জল চুরি করলো, হলো। মাঝে শূন্যতা ভরাট করে দিল মান্ধাতার গোপন পথরেখা। পঞ্চমকারে মাছে বসেছিল জল, মাংসে মারুত, মাটিতে ক্ষিতি ইত্যাদি। দরজাটা যখন খুললাম, পঞ্চমকার বসেই ছিল। ভীষণ চোরাবালিটায় তলিয়ে যেতে যেতে অপেক্ষমান ঘোড়ারা পা ঠুকছিল। আর আমাকে আশ্চর্য করে এবার পুকুরে মাছ চুরি হলো। তোমার মুখের আঁচলখানি সরালে অবশ্য আগেই বোঝা যেত মতলব। জীবন নয়, মতলবটাই প্রধান হয়ে উঠছে চারধারে। আমি জানি না নেটওয়ার্কের জন্য আদৌ কতটা স্পষ্ট এলো বা ঠিক কতটুকু পৌঁছলো, কারণ নেটওয়ার্ক সত্যি সমস্যা করছে। না, এসছে পুরোটাই শুনতে পেরেছি, স্পষ্ট শুনতে পেরেছি। একটু অসুবিধা করছে। হ্যাঁ, একটু অসুবিধা করছে। তোমাকে ধন্যবাদ, শুভেচ্ছা। হ্যাঁ, একটু সাবধানে থাকো যেন বেরিয়ে না যেতে হয়। হ্যাঁ, আমরা চাই তোমার কাছে আবার কথা শুনতে, কবিতা শুনতে। হ্যাঁ, আচ্ছা। এবারে আমরা আবার ফিরছি সব্যসাচী দেবের কাছে। এবার একটু কথা বলবো। সব্যসাচী দা মানে সময়ের হিসেবে যদিও দশক বিচার করে কবিতার বিচার হয় না, দশক ভেঙে, তবুও সময়ের দিক থেকে আপনাকে বলা হয় 60 দশকের কবি, আলোচনা সুবিধার জন্যই বলা হয়। কিন্তু আমি নিজে মনে করি মেজাজের দিক থেকে আপনি হচ্ছেন 70-এর ধরনের সঙ্গে আমরা আপনার মেজাজটা বেশি যায়। আমি আপনাকে ব্যক্তিগতভাবে 70-এর কবি হিসেবে গ্রহণ করি সর্বত্রই। তো সেটা হোক বা না হোক, আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনার কবিতা চর্চার 70-এর যে পর্বটা, 70-এ আপনি 70-এর দশক দেখেছেন। 70-এর দশকের যে আগ্নেয় একটা উত্থান হয়েছিল আমাদের বাংলায়, সে আগ্নেয় উত্থানের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। শুধু না, আপনার বহু কবিতায় সেই উত্থানের স্পর্শ আমরা পেয়েছি, সফলতম স্পর্শ পেয়েছি। তো আপনার কবিতাকে সেই সময় যে স্পর্শ করেছিল, সেই সময়ের কথা, তার সঙ্গে আপনার কবিতার সম্পর্কের কথা, এই আমার কাছেই
এই রাহুল পুরকাশ, আমাদের বন্ধু রাহুলের সম্পাদিত এই বইটি আছে, রক্তাক্ত সত্তরের কবিতা দলিল বজ্র মানিক দিয়ে গাথা, অসাধারণ সংকলনী, অসাধারণ। তো আমি আপনার কাছে এই কবিতা এবং আপনার এই সেই সময়ের সম্পর্কের একটু পরিক্রমা নিয়ে একটু কিছু কথা শুনতে চাই। যদিও এটা ঠিকই যে আমার কবিতা লেখা শুরু তার একটু আগে থেকেই, মানে কবিতায় যেটা হাতমক্ষ করার সময় সেটা বলা যেতে পারে 64 সাল থেকে, কিন্তু প্রথম 2 বছরের সে লেখাগুলোকে আমি এখন আর কোনো লেখা বলেই গণ্য করি না। 66 সাল থেকে যা লিখেছি সেটাকেই আমি কবিতার পদবাচ্য হয়ে উঠেছে বলে মনে হয়। আমি তখন MA ক্লাসের ছাত্র। 66 সালে আমরা 65 অক্টোবরে সেপ্টেম্বরে আমাদের ক্লাস শুরু হয়েছিল। 66 শুরুতেই এখানে একটা বিরাট আন্দোলন হয়েছে, খাদ্য আন্দোলন। সেই খাদ্য আন্দোলন আমাদের গোটা বাংলা, পশ্চিমবঙ্গকেই সেটা একদম নাড়িয়ে দিয়েছিল বলা যায়। আমি মোটামুটি একটা ব্যাপার ছিল যে আমার পারিবারিক সূত্রেই আমার মানে কৈশোর থেকেই মার্ক্সবাদ সম্পর্কে একটা আগ্রহ তৈরি হয়েছিল। যদিও প্রথম দিকে সেই আগ্রহটা যতটা বেশি আবেগ নির্ভর ছিল, ততটা হয়তো যুক্তিবাদের উপর আশ্রয় করেনি। এর একটা কারণ, আমার 2 মামা এবং 1 মাসি তারা কমিউনিস্ট পার্টি এবং গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, এবং আমার যেহেতু মামার বাড়ির সঙ্গে সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ ছিল, সেই মামাদের ঘরেই আমার বেশিরভাগ সময়টাই কাটতো। তাদের বইপত্রের কালেকশন, তাদের ঘরে নানান লোকজন আসতো। বিশেষ করে আমার 1 মামা তখন ছাত্র ইউনিয়নের সম্পাদক ছিলেন সিটি কলেজে। সেই সময়কার ছাত্র নেতারা প্রায় সকলেই আমাদের বাড়িতে আসতেন। তাদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি সূত্রে ওই মার্ক্সবাদ সম্পর্কে একটা ওই আবেগ সংজাত আগ্রহ তৈরি হয়েছিল। ফলে 66 খাদ্য আন্দোলনে একটা খুব নাড়া লাগিয়েছিল। কিন্তু যে ব্যাপারটা ঘটলো সেটা হলো, আমরা যখন 67-তে MA পরীক্ষা দেবো বলে তৈরি হচ্ছি, তখনই কিন্তু আমাদের MA পরীক্ষা একটু পিছুতে শুরু করেছে। নিয়ম অনুসারে গরমের ছুটির পরে আর ক্লাস হওয়ার কথা নয়, গরমের ছুটির পরে পরীক্ষা হতো, সে বছর পিছিয়ে গেল। গরমের ছুটির পরেও ক্লাস হবে। এই গরমের ছুটির মাঝখানে ঘটে গেল নকশালবাড়ি। এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন গরমের ছুটির পরে কলেজ ইউনিভার্সিটিতে গেলাম, গিয়ে দেখলাম চারদিকে একটা অদ্ভুত আবহাওয়া। অর্থাৎ ছাত্র রাজনীতিতে একটা পরিষ্কার বিভেদ তৈরি হয়ে গেছে নকশালবাড়ি আন্দোলনের ফলে। এখন এই নকশালবাড়ি আন্দোলন নিঃসন্দেহে প্রথম দিকে একটা আবেগেই নাড়া দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেই আন্দোলনের আমাকে আরো বেশি আকর্ষণ করতে শুরু করে। আমি খুব সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলাম না, কিন্তু তার সাংস্কৃতিক দিকটার সঙ্গে আমি প্রায় জড়িয়ে যাই সম্পূর্ণ, এবং তার ফলে আমার কবিতাতে আস্তে আস্তে এই ছাপগুলো পড়তে থাকে, শুরু হয়ে যায়। এবং বলা যেতে পারে, আমি পরে বলবো যে তারপর থেকে আমার কবিতার যে গতিপথ সেটা সম্পূর্ণভাবেই নির্ধারিত হয়ে গেছে নকশালবাড়ির প্রভাবে। তার মানে এই নয় যে আমার সমস্ত কবিতায় আমি খুব রাজনৈতিক স্লোগান লিখছি বা রাজনৈতিক উচ্চারণ সমস্ত কবিতাতেই আছে, কথা আমি বলছি না। আমি বলছি যে আমার যে দৃষ্টিভঙ্গিটা, সেই দৃষ্টিভঙ্গিটা চারপাশকে দেখার যে চোখটা, সেটা আমাকে তৈরি করে দিল নকশালবাড়ি। এমনকি আমার প্রেমের কবিতা, ওই যে সে কবিতা, আমি কিন্তু এটা আরেকটা বলিনি যে অনেকে যারা রাজনীতি বা রাজনীতি সংক্রান্ত বিষয় নিয়ে কবিতা লেখেন, বা অনেকের একটা ধারণা আছে যে রাজনৈতিক কবিতা মানে, আমার যদিও রাজনৈতিক কবিতা বলে আলাদা কিছু হয় বলে আমি সেভাবে বিশ্বাস করি না। রাজনৈতিক তবু যেটাকে ওই আলোচনার খাতিরে, মানে সুমন যেমন ওই দশক ভাগটা আলোচনার খাতিরে মেনে নিলে, সেরকম রাজনৈতিক কবিতা বলতে আমরা বুঝি যে যাদের রাজনীতির খুব একটা স্পষ্ট উল্লেখ পাবো। তা অনেকেই মনে করেন তাদের রাজনৈতিক আন্দোলনের কথা বলতে হবে, তা না হলে সেটা রাজনৈতিক কবিতা না। আমি কিন্তু সেটা মনে করি না। রাজনীতিতে আমার ভেতরে রয়েছে কিনা সেইটা দিয়ে আমি আমার আশেপাশে সবকিছুকে বিচার করছি কিভাবে, সেইটা দিয়েই রাজনৈতিক কবিতার লক্ষণ তৈরি হয়। ফলে আমার কবিতার সমান তো জানোই যে আমার কবিতায় যে খুব বেশি স্লোগান নেই। আমি সেই রকম উচ্চ কণ্ঠে বলাটা কখনোই আমার ঠিক, কখনো কখনো নিশ্চয়ই এসছে, কিন্তু সেটা আমার কবিতার ধাত নয়। ফলে মানে সেদিক থেকে আমাকে অনেকে অভিযোগও করেছেন যে আমি বড্ড বেশি নরম গলায় কথা বলে। এবং আরেকটা জিনিস আমি বলবো
যে রাজনীতির ওই যে উত্তাল আন্দোলনের কথা থেকেও আমার কবিতা বরং বেশি এসছে যে এই রাজনীতির ফলে যারা অসংখ্য মানুষ এই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদের যে বেদনা, তাদের যে পরিণতি, সেই যে তাদের উপরে রাষ্ট্রীয় নিপীড়ন, এই ব্যাপারগুলো আমার কবিতাতে একটু বেশি এসছে। বাহ। আমি বলবো যে প্রেমের কবিতা তো, অর্থাৎ নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি। আমার যে দু একটি কবিতা আবৃত্তি শিল্পীদের কাছে খুব জনপ্রিয়, যেমন কৃষ্ণা এবং বেহুলা ভাষণ, হুম, সে কবিতা দুটোতে একটা হচ্ছে লৌকিক পুরাণ থেকে আর একটি মহাভারত থেকে নেওয়া কাহিনী। কিন্তু এই যে আমি সেখানে যে মেয়েদের কথা বলতে চেয়েছি, অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু তৈরি হয়ে গেছিল নকশালবাড়ির রাজনীতির জন্য। অর্থাৎ নকশালবাড়ি সম্পূর্ণভাবেই একটা দর্শন হিসেবে, একটা চেতনা হিসেবে আমার মধ্যে কাজ করেছে। তারপরে হ্যাঁ, সে দলে অনেক রকম বিচ্ছেদ ঘটে গেছে, অনেক বিভেদ ঘটে গেছে, কিন্তু তার সাথে মূল চেতনাটা রয়ে গেছে। আমার সেই চেতনা এখনো আমার সবকিছুর পেছনে কাজ করে। বাহ, বাহ, এটাই শুনতে চাইছিলাম। সত্যি তাই, মানে কবিতা কখনো কখনো স্লোগান হয়ে উঠতেই পারে, কিন্তু বুঝতে পারি। সাধারণভাবে স্লোগানের যা লক্ষ্য, একটা স্লোগান যেখানে পৌঁছতে চায়, কবিতা কবিতার মতো করে নিজের মতো করে সেখানে পৌঁছতে চেষ্টা করে, একদমই। এবং এবং আমার মনে হয় স্লোগানের চেয়ে সফলতম ভাবে সেখানে পৌঁছতে পারে। তো হ্যাঁ, নিশ্চয়ই। আপনার কবিতা সেটা তো অনেকবারই পেরেছে, অনেকবারই। আমরা আমরা আমার মনে আছে অনেকদিন আগে ৮০-র দশকের শুরুতে মণিভূষণ ভট্টাচার্যের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। ওর বাড়িতে যেতাম এবং উনি আমাকে বলেছিলেন, তখন তো আমি ছোট, আমাকে বলতেন যে আমি জিজ্ঞেস করেছিলাম কার কার কবিতা পড়বো টড়বো ইত্যাদি ইত্যাদি। তো মনিদা আপনার কবিতা আমাকে সেই সময়, আজকের কথা নয়, 80s এর শুরুতে আমাকে সেই আপনার কবিতা পড়তে বলেছিলেন। তো খুব ভালো লাগে আপনার 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 সঙ্গে কথা বললে, আপনার কবিতা পড়লে ওই সময়টাকে স্পর্শ করা যায়। খুব ভালো লাগলো, আপনার খুব গুরুত্বপূর্ণ কথা শুনতে পেলাম। আপনাকে অভিনন্দন সব্যসাচীদা। আচ্ছা, এবারে আমরা আবার আসবো গোলাম কিবরিয়া পিনুর কাছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনিও তো ধরুন 70 দশকেরই কবি, এবং আপনি যখন লেখালেখি শুরু করলেন তখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন বাংলাদেশ ফুটছে তখন। হ্যাঁ, তো সেই সেই একইভাবে, মানে যেভাবে আমাদের সব্যসাচীদার লেখায় 70-এর আগ্নেয় উত্থান স্পর্শ করেছে, তেমনি আপনার লেখাকেও অবশ্যই না, মানে মানে উপায়হীন ভাবে ওই মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন বাংলাদেশ স্পর্শ করেছে। এই স্পর্শের রসায়ন নিয়ে, এই স্পর্শের পরিক্রমা নিয়ে, হ্যাঁ, যদি আপনি কিছু আমাদের বলেন। অনেক ধন্যবাদ। শোনা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, না? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমরা আসলে যে বয়সে বেড়ে উঠেছি, সেই পাকিস্তান আমলে কিছু সময় ধরে, তখন আমরা শিশু বয়স। আর তখন থেকে আমরা দেখেছি যে প্রায় 69 সাল থেকে 70 সাল একটা গণ আন্দোলনমুখী অবস্থা ছিল। আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য বাঙালিরা গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তখন আমরা স্কুলে পড়ি। আমাদের মনে আছে যখন আমরা হাই স্কুলে পড়ি, ক্লাস 7-এ বা 6-এ, তখন আমরা পাকিস্তান বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হই। স্বাভাবিকভাবে একটি দেশ কৃষ্টি নামে একটি বই ছিল, যে বইটি চাপিয়ে দিয়েছিল ছাত্রদের মধ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠী, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। এবং সেই সময় থেকে যে আন্দোলন শুরু হলো, এবং আমরা যারা সে সময় ছাত্র, তারা সবাই একটা উত্তাপময় সময়ের সঙ্গে বাধ্য হয়েই যুক্ত হয়ে গেল। কেননা সেই সময় গোটা পূর্ব বাংলার মানুষ, আমাদের অভিভাবক, আমাদের বাবা, আমাদের মামা, আমাদের চাচারা, আত্মীয় স্বজনরা প্রত্যেকে এই গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেখান থেকে তো আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। এবং তারপরে যে মুক্তিযুদ্ধ আসলো, সেই সময় আমরা স্কুলের ছাত্র। আমরাও, আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে তখন, আমি একটি মফস্বল শহরে বেড়ে ওঠা মানুষ, গাইবান্ধায়। তখন কিন্তু আমরা কাঠের রাইফেল নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলাম, আমি নিজেও ব্যক্তিগতভাবে। ও এবং তারপর আচ্ছা। তো যুদ্ধ শুরু হলো।
আমার ব্যক্তিগত জীবনে আমার নানারা ওপারে গেলেন, মামারা যুদ্ধে গেলেন, আমিও গিয়েছি। আমিও রাইফেল হাতে নিয়েছি, মুক্তিযুদ্ধে অনেকাংশে ভূমিকাও রেখেছি, সাহায্য করেছি। একটা উত্তাপময় সময় আমাদের জীবন কেটেছে। তারপরে মুক্তিযুদ্ধ থেকে আমরা বিজয় দেশে ফিরে আসলাম। তারপর আমাদের দেশটা গড়ে তোলার জন্য আমরা সকলে সচেষ্ট হলাম। আপনারা জানেন যে তখন 1 কোটি লোক ওপারে গিয়েছিলেন, তারা ফিরে আসলেন, এসে দেখে তাদের বাড়িঘর সমস্ত বিধ্বস্ত এবং তাদের কোনো জায়গা জমি নেই। তাদের সমস্ত বাড়িঘর মাটির সঙ্গে বিলীন হয়ে গেছে। তো সেই সময় আমরা আবার স্বেচ্ছাসেবী হিসাবে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলাম। আমরা বাঁশ জার থেকে বাঁশ কেটে এনে তাদের বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখলাম। আমরা বললাম যে এসো দেশ গড়ি। এবং সেই এক ধরনের উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আবার ছাত্র আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত হলাম। এইভাবে আমরা শিশু কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, সাহিত্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আমরা মফস্বল শহরে বেড়ে উঠলাম এবং তখন থেকে আমরা লেখালেখির সঙ্গে যুক্ত হই। স্বাধীনতার পর আমার ব্যক্তিগত জীবনে আমি তখন স্থানীয় সংকলন আমার লেখা ছাপা হয়। পরবর্তীতে গাইবান্ধা শহর থেকেই আমি বিভিন্ন ঢাকার দৈনিক পত্রিকায় লেখা পাঠাই পোস্টে। তখন তো আর এত যোগাযোগ ছিল না, ইন্টারনেট ছিল না। আমরা সেই পোস্ট অফিসে একটা লেখা পাঠিয়ে দিয়ে আমরা অপেক্ষা করতাম 10 দিন 15 দিন, ঢাকার পত্রিকায় লেখা কবে ছাপা হবে। তখন যদি একটা লেখা ছাপা হতো, একটা আলোড়ন তৈরি হতো মফস্বল শহরে যে ওর লেখা ছাপা হয়েছে, এরকম একটা অবস্থা পরিবেশ ছিল। তারপরে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি আমার বঙ্গবন্ধু যখন হত্যা হলো তখন আমরা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, বাকশাল হয়েছে, আমরা এটির সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলাম। যেদিন বঙ্গবন্ধু মারা গেলেন তখন আমরা রাজনৈতিক দলের অফিসে সেদিন ঘুমিয়েছিলাম আমরা গাইবান্ধায় এবং সেই ঘুমানো অবস্থায় আমরা খবর পাই যে তাকে হত্যা করা হয়েছে। তারপরের পরিস্থিতি তো ভয়ানক। আমরা বিভিন্ন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, আমাদের নামে গুলি আসে, আমরা পালিয়ে বেড়াই এক গ্রাম থেকে আর এক গ্রামে। এরকম একটা অবস্থা, আমাদের বন্ধুদেরকে ধরা হয়, জেলে নেওয়া হয়। আমরা যে বাড়িতে যাই সেই বাড়িতে পুলিশ অ্যাটাক করলো, সেদিন হয়তো সেই বাড়িতে আমি ছিলাম না, যার ফলে বেঁচে গেছি। এরকম হয়েছে আর কি। এবং এর মধ্য দিয়ে আমার প্রায় 3 বছর হুলিয়া থাকলো 75-এর পরে। আমার লেখাপড়া ব্রেক হলো, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। আমি বাধ্য হয়ে আহ অন্য জায়গা থেকে পরীক্ষা দিয়ে ইন্টারমিডিয়েট, তারপর পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও আমাদের সাহিত্য চর্চা চলে, রাজনৈতিক চর্চা চলে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলনের সঙ্গে যুক্ত হই। তারপরে আপনার লেখাপড়া শেষ করে আমি ঢাকায় স্থিত হই। 1983 সালে চলে আসি এবং সেই অবধি আজ পর্যন্ত এখানে থাকি। আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয় এখন সাইরেন বাজানোর সময় 1984 সালে, এবং তখন বের হয় একটি পাণ্ডুলিপি প্রকাশনী থেকে। প্রথম কবিতার বই আমার তখন বের হয়, তখন সেই প্রকাশনী থেকে আজকের কবি, আমাদের জনপ্রিয় কবি, শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণের কবিতার একটি বই বের হয়। আর আমাদের সেই সময়ের কবি মাসুদ বিভাগের একটি কবিতার বই বের হয়। তিনি আমাদের ছেড়ে এই 2-1 বছর আগে চলে গেছেন। এইভাবে আমাদের কাজটা শুরু হলো। তখন তো আমাদের প্রথম বই বের হলো কি আনন্দ, সেই সময় লেটার প্রেসে ছাপা, রাত জেগে প্রেসে আছি, হাতে কালি লাগছে। তারপর পরবর্তীতে বই মেলায় সে বইটা উপস্থাপন করা হয়। তখন তো বই মেলা এত বড় আকারে ছিল না, তখন আমরা ব্যক্তিগতভাবে যারা লেখালেখি করি তারা বাসা থেকে টেবিল নিয়ে গিয়ে বাংলা একাডেমির পুকুর পাড়ে দাঁড়িয়ে থেকে বই বিক্রি করতাম। অল্প কয়টা প্রকাশনী তখন স্টল দিত। এইভাবে আমাদের লেখালেখি শুরু হয় এবং তখন থেকে আমরা লেখালেখির সাথে গভীরভাবে যুক্ত হয়ে আমাদের লেখা জাতীয় পত্রিকায় আগে থেকে ছাপা হওয়া শুরু হয়েছে এবং তখন আরো বেশি করে ছাপা। তার পরবর্তীতে আমাদের এক এক করে বই বের হয় এবং এখন আমার প্রায় 26টা বই, 16টা কবিতার বই, প্রবন্ধ, গবেষণার বই রয়েছে। আমি কিছুটা গবেষণাও করেছি, পিএইচডিও করেছি। বাংলা সাহিত্যে মহিলাদের অগ্রগতি এ বিষয়ে একটা বই আছে, সেই বইটি বাংলা কবি থেকে প্রকাশিত হয়েছে। এবং পাশাপাশি আমরা যারা বড় হয়ে উঠেছি, যারা বাংলা কবিতার মূল ধারার সঙ্গে যুক্ত আছে বাংলাদেশে, বিশেষ করে আমরা মনে করি যে বাংলাদেশের কিন্তু একটা ইতিহাস, খুব একটা জোরালো রাজনৈতিক ইতিহাস, বিভিন্ন উত্থান পতন আছে
এবং আপনারা জানেন যে পাকিস্তান আমলে বাংলা কবিতার যে মূলধারা তৈরি হয়েছিল 50 দশকে, কবি শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, বুরহানুদ্দিন খান, জাহাঙ্গীর, এরা কিন্তু একটা নতুন কবিতার আন্দোলন শুরু করেছেন। আপনারা জানেন সেই সময় একটা পাকিস্তানি কবিতা ধারা ছিল, মধ্যযুগীয় কবিতা ধারা ছিল, একটা ধর্মভিত্তিক কবিতা ধারা ছিল। সেখান থেকে 50 দশকের আমাদের পূর্বসূরি কবিরা, শামসুর রহমানরা, হাসান হাফিজুর রহমানরা, এরা কিন্তু একটা কবিতার ধারা তৈরি করে। সেই কবিতার ধারাটা হচ্ছে বাংলাদেশের কবিতার মূল ধারা। সেই ধারারই আমরা উত্তরসূরি হিসাবে আমরা 70 দশকে, 80 দশকে, 90 দশকে কবিতা লেখা শুরু করি না। আমরা বাংলাদেশের কণ্ঠলগ্ন হয়ে যে রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক আন্দোলন, সেগুলোর সঙ্গে যুক্ত ছিল। আপনারা জানেন যে জাতীয় কবিতা পরিষদ হলো সে 87 সালে এরশাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলনে। যখন জাতীয় কবিতা পরিষদের সঙ্গে আমরাও যুক্ত হলাম অনেকে, তখন এরশাদ স্বাভাবিকভাবে একটি কবিতা অনুষ্ঠান করলো, যেটা স্বৈরাচার সরকার, তার বিরুদ্ধে আমরা এগিয়ে আসলাম। আমিও জাতীয় কবিতা পরিষদের সাথে বহুদিন যুক্ত ছিলাম। আমি প্রায় 10 বছর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, এবং প্রায় 25 বছর খুব ঘনিষ্ঠভাবে এই সঙ্গে যুক্ত ছিলাম। এইভাবে আমরা মনে করি যে বাংলা কবিতার যে একটা মূল ধারা, সেই মানবিক ধারা, আধুনিক ধারা, যুক্তিযুক্ত ধারা, অসাম্প্রদায়িক ধারা এবং মানবিক ধারা, সেই ধারারই আমরা কবি। এবং এই ধারাটি আজকে কিন্তু বাংলাদেশের কবিতার মূল ধারা, প্রতিষ্ঠিত ধারা, এই ধারাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং সেই দিক থেকে আমরা মনে করি, যখন আমাকে অনেক সময় বলা হয় যে আশিক কবি, এবং এখানে একটু বিনীতভাবে বলি যে আপনাদের উত্তম দাস যে বই বের করেছেন বিশ্ব বাংলা কবিতা, বিস্তৃতভাবে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কবিতার উপরে আলোচনা করেছেন। বাংলাদেশের 60 দশক, 50 দশক থেকে শুরু করে 90 দশকের কবিতা আলোচনা করেছেন। সেখানে 80 দশকের কবিতা নিয়ে তিনি 3-4টা প্রবণতার কথা বলেছেন, এবং একটা প্রবণতার কথা বলেছেন আত্মবঙ্গতার কথা, একটা হলো স্বদেশ সময়ের কথা, একটা হলো রোমান্টিক কবিতার ধারা 80 দশকে এসছে। সেখানে দেখা গেছে 5-6 জনকে তিনি চিহ্নিত করেছে, তার মধ্যে আমি আছি, যে স্বদেশ এবং সময় কবি হিসাবে তিনি উল্লেখ করেছেন আমাকে। তো এইভাবে আমরা আসলে কবিতার সাথে যুক্ত হয়ে এখনো কবিতা লিখে যাচ্ছি, আমাদের কবিতা এখনো ছাপা হচ্ছে, এবং আমরা এইভাবে আজকে কবিতার ধারার সঙ্গে যুক্ত আছি। অনেক ধন্যবাদ। এটা আসলে এটা খুব গৌরবের ব্যাপার আপনার বিশেষ করে আপনার মতো যারা ওই দেশ গঠনের কাজে যুক্ত থেকে কবিতার পাশাপাশি করে গিয়েছে। মানে একটা দেশ যখন গঠিত হচ্ছে, নতুন ভাবে তৈরি হচ্ছে, সেই তৈরি হবার কাজে আপনিও আপনার সহকর্মী, আপনার সহমর্মী, আপনার সতীর্থ কবিতার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন। এটা কিন্তু খুব গৌরবের ব্যাপার। এটা নিয়ে নির্মলেন্দু গুণের একটা কবিতাও আছে, যে একটি এর চেয়ে বড়, একজন মানুষের জীবনে এর চেয়ে বড় ঘটনা হতে পারে না যে সে একটা দেশের হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সে বেড়ে উঠছে এবং হয়ে ওঠার কাজে সে নিজে যোগদান করছে। এটা তো, এই সৌভাগ্য তো সবার হয় না। আপনারা একেবারে প্রত্যক্ষভাবে একটি দেশের গঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই অভিজ্ঞতার প্রকাশ আপনাদের কবিতায় আমরা পাই। এই জন্য আপনাদের কবিতার একটা বিশেষ বিশেষ গরিমা আছে, বিশেষ গুরুত্ব আছে, বিশেষ পবিত্রতা আছে। এসব কবিতার কাছে এলে মনে হয় যে জীবনে কিছু পবিত্র কাজ করলাম, যে একটা মানুষ তার জীবন দিয়ে একটি দেশের গঠনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন, সেই যুক্ত থাকার অভিজ্ঞতার প্রকাশ তার লেখায় করছেন। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, একটা সময়কে ধরতে পারলাম আর কি। ভালো থাকবেন। এবারে আমরা লুৎফুল নাহার বুলবুলের কাছে আসবো, এবং এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি আজকে এসেছেন। তার জীবন নানা অভিজ্ঞতায় পূর্ণ এবং সেই সমস্ত অভিজ্ঞতার প্রকাশ তার কবিতা ধারণ করে আছে। আমি তাকে অনুরোধ করব যে তার যে সময়ে তার লেখালেখি, সেই সময়ের অভিজ্ঞতার কথা তার কবিতায় তিনি কিভাবে প্রকাশ করছেন, তার সময়ের কোন কোন অভিজ্ঞতা তাকে বিশেষভাবে আন্দোলিত করেছে, কোন কোন অভিজ্ঞতাকে তিনি কবি হিসেবে গ্রহণ করেছেন, এবং কোন অভিজ্ঞতাগুলো তার কবিতাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে বলে তার মনে হচ্ছে, এইগুলো নিয়ে যদি তার সময়ের কথা, তার সময়ের অন্য কবিদের কথা, তার নিজের কথা যদি আমাদের একটু বলেন,
আমরা তাহলে সেই সময়টাকে তার দৃষ্টি দিয়ে একটু স্পর্শ করতে পারবো। ধন্যবাদ সুমনদা। আমি আসলে নিজেকে কবি হিসেবে ভাবার দুঃসাহস এখনো করে উঠতে পারিনি, কারণ কবিতার জগতে আমার বিচরণ খুবই কম এবং অনেকটা খামখেয়ালিপনার মতো আর কি। তো আমি যেটা বলি যে আমার প্রথম কবিতার প্রতি আমার যে ভালোবাসা, সেটা প্রথম তৈরি হয়েছে খুব ছোটবেলা, যখন আমি পড়ালেখা ভালো করে শিখিনি। একটা ছোটদের একটা পত্রিকা ছিল কচি ও কাঁচা, সেখানে আলমাবন্দির একটা কবিতা ছিল, আমার মা আমাকে পড়ে শুনিয়েছিলেন, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে। সেখানে একটা ছবি ছিল, একটা ছোট ছেলের ছবি। সেই সেই প্রথম আমার কবিতার প্রতি ভালোবাসা জন্মে এবং আমি খুব মুগ্ধ হয়ে কবিতাটা বারবার আম্মাকে বলতাম যে এটা পড়ে শোনা, এবং আমি ভাবতাম যে সত্যি বুঝি ছেলেটা তার মায়ের সোনার নোলক খুঁজতে বের হয়েছে। এবং সেই এই আমার এইটুকু মনে আছে যে এই যে ভালোবাসা কবিতার প্রতি, তারপরে নিজে তখন আমি হয়তো 1-2 বা এরকম করি, আমি তখন নিজে লেখার চেষ্টা করতাম, এটুকু মনে আছে, বা আমি গল্প শুনেছি। পরবর্তী সময়ে যখন আসলে আমরা তো মফস্বলের মানুষ, মফস্বলেই বেড়ে উঠেছি, ফলে কবি সাহিত্যিকদের সাথে ওইরকম যোগাযোগ আমাদের ছিল না। আর আমরা যখন ক্লাস 6-এ, যখন 75-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তনটা হলো, একটা সাম্প্রদায়িকতার যুগ শুরু হলো, একটা প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িকতার যুগ। তখন সম্ভবত আমার যেটা ধারণা যে আমাদের কবিরা অনেকটা নিভৃতেই চলে গিয়েছিলেন। যেমন বুন্দা একটা প্রতিবাদী কবিতা লিখেছেন, কিছু কিছু কবিরা খুব সরব ছিলেন, কিন্তু বাদ বাকি কবিরা আমার মনে হয় যে সেটা আমার নিজস্ব ব্যাখ্যা, যে খুব নিবৃতচারী হয়ে গিয়েছিলেন। ফলে ওই সময়ের কণ্ঠস্বরকে খুব একটা আমি ধরতে পাই না বা খুঁজে পাই না। পরবর্তীতে আমি যখন 80-র দশকে, যখন আমরা হাই স্কুল শেষ করলাম বা হাই স্কুলে শেষের দিকে পড়ি বা কলেজে ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমাদের 80-র দশকের যে কবিরা, 80-র দশকের যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আবুল হাসান, হাসান হাফিজুর রহমান, ওনাদের যে কবিতা, এখন সময় যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কবিতা, কামাল চৌধুরীর কবিতা, এই সমস্ত কবিতা পড়ে পড়ে তখন আসলে আমাদের মনে যে শিহরণটা জাগতো, সেটাই আমাকে কবিতা লেখায় প্রাণিত করত। এবং আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমাদের একটা কবিতার গ্রুপ ছিল। সেই গ্রুপ আমরা রেগুলার বসে আড্ডা দিতাম, কবিতা নিয়ে আড্ডা দিতাম, সাহিত্য নিয়ে আড্ডা দিতাম। সেখানে এখন যিনি দ্রষ্টব্য সম্পাদক আছেন, কামরুল হুদা পথিক, যিনি প্রতিষ্ঠান বিরোধী কবিতার আন্দোলনের একজন, আমাদের বাংলাদেশে একজন পুরোধা বলা চলে, উনি ছিলেন, আরো অনেকে ছিলেন, যারা আমরা সেখানে, এবং তখন আমাদের মফস্বলের পত্রিকায় কিছু লেখালেখি করতাম। তারপরে যখন আমি কর্মজীবনে ঢুকলাম, তখন আমার কিন্তু একটা বিশাল ব্যবধান তৈরি হয়ে গেল কবিতার সাথে, এবং কবিতা পড়া ছাড়া আমি আর মনে হয় অনেকদিন কোনো কবিতা লিখিও নি। তো ফলে এই যে আমি আসলে বলবো যে সময়ের চেয়ে আমি অনেক পিছিয়ে আছি, এবং কবিতাটা আসলে আমার কাছে খুব এক ধরনের ঠিক শখেরও না, মানে আমার ভালো লাগে, এই জন্য লিখি, পড়ি, প্রচুর পড়ি, কিন্তু লেখাটা হয় যে হ্যাঁ কোনো একটা বোধ আমাকে খুব তাড়িত করছে, তখন আমি একটু লিখতে বসি। ফলে যেটা হচ্ছে যে আমার যে অগ্রজ কবিরা, তাদের একটা প্রভাব, যে 80-র দশকের কবিতা বা 70-র দশকের কবিতা, সেই সময়ের একটা প্রভাব আমার কবিতার মধ্যে এখনো আছে আমি মনে করি, যেটা আধুনিক বর্তমানের যে 00 দশকের বা দ্বিতীয় দশকের যে কবিরা আছেন বা মৌমিতারা যারা আছেন, তারা যে পরিবর্তনটাকে আনতে পেরেছেন, আমার কাছে মনে হচ্ছে যেন সেই তুলনায় আমি অনেকখানি পিছিয়ে আছি। বা কারণ তবে আমি একটা জিনিস মনে করি যে আমাদের নিজস্ব কাব্য ভাষা নির্মাণ করতে হলে যে আমাদের কবিতার ইতিহাস বা কাব্য ভাষার ইতিহাসটা জানা জরুরি, এবং আমাদের কবিতার উত্তরাধিকারকে স্বীকার করে নিয়ে আমাদের যে অগ্রজ কবিরা আছেন, আমাদের গোলাম কিবরিয়া, পিনু সব্যসাচীরা এখানে আছেন, বুন্দা আছেন, তাদের সেই সমস্ত শ্রদ্ধেয় অগ্রজ কবিদের যে দেখানো পথ, সেই পথটাকে চিনে নিয়ে তারপরেই আমরা ক্রমাগত ভাঙচুরের মধ্য দিয়ে আমরা আমাদের সময়কে ধারণ করে নিজস্ব গন্তব্য নির্ধারণ করতে পারবো বা নিজস্ব কাব্য ভাষা নির্ধারণ করতে পারবো। কারণ এখন আমি দেখছি যে বিশ্বায়নের কারণে আমাদের জীবনে এসেছে তীব্র গতি, এবং জীবনে ধাবিত হচ্ছে নানা মাত্রিকতায়, নানা অনুষঙ্গে। আর এই যে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে অনিবার্যভাবে আমাদের কাব্য ভাষা বদলে যাচ্ছে। ফলে দেখতে পাচ্ছি আমাদের তরুণ কবিরা বৃষ্টি, শিশির, এই সমস্ত চিরন্তন শব্দের সাথে লল,
মাউস, মনিটর, ইনবক্স এই সমস্ত শব্দ অবলীলায় তৈরি করে তারা নিজেকে ভাঙছেন, ক্রমাগত ভেঙে চুরে যাচ্ছেন। আরেকটা ব্যাপার যেটা আমি কবিতা নিয়ে প্রায়ই চিন্তা করি, যে এখনকার যে কবিরা, সেটা তারা সবারই চেষ্টা থাকে নিজস্ব একটা স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে, নিজস্ব একটা কাব্য ভাষা তৈরি করতে, যদিও সেটা সহজ নয়। তার জন্য আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর চর্চা করতে হবে। কিন্তু আমার যেটা এখন যেটা আমি দেখি, যে আমাদের এখনকার যে কবিরা নিজস্ব স্বর এবং কাব্য ভাষা নির্মাণ করতে গিয়ে তারা আসলে ব্যাকরণের বাধা পথে থাকতে চাচ্ছেন না। আমি জানি না এই বৈপ্লবিক প্রথা বিরোধী পথ আসলে কতটা সার্থক হবে, সেটা হয়তো সময় বলে দিবে। তবে আমার যেটা ধারণা, যে ছন্দবিহীন উত্তীর্ণ কবিতা লিখতে হলেও আসলে ছন্দকে জানতে হবে। কারণ আমি কোথাও পড়েছিলাম যে ছন্দ হচ্ছে রক্তের প্রবাহের মতো, কবিতা শরীরে রক্তের প্রবাহের মতো। তো সেই আমাদের চারদিকে যে শব্দ নৈশব্দের যে জগৎ আছে, তার ভিতরেও কিন্তু একটা অনির্বচনীয় ছন্দের মূর্ছনা, সেই সুরটাকে যদি আমরা ধরে আনতে না পারি, তাহলে আমার মনে হয় আমাদের কবিতা আসলে প্রাণ পাবে না, এটা একটা প্রাণহীন নির্মাণ হবে শুধুমাত্র। তো সে কারণে আমি এখনো মনে করি যে আমার অনেক শিকার দরকার আছে। আমাদের এই সময়ে আমরা যে ভাঙচুরের মধ্য দিয়ে যাচ্ছি, ভাষা, ভঙ্গি, ফর্ম সবকিছুতেই একটা ভাঙচুর আসছে। সেই এবং আরেকটা জিনিস এখনকার কবিতায় আমি যেটা দেখতে পাই, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যাওয়ার একটা প্রবণতা। এটা হয়তো আমাদের এই অস্থির সময়ের প্রবণতা, এটা ভালো, কিন্তু একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে যাওয়ার সময় যে উল্লম্ফন, সেটা যদি খুব সাবলীল না হয়, স্বচ্ছন্দ না হয়, এবং এটার মধ্যে যদি একটা যোগসূত্র না থাকে, তাইলে পাঠকের সাথে কবির সেই সেতুবন্ধনটা আসলে তৈরি হয় না, এবং আসলে কবি কি বলতে চাচ্ছেন বা তার বক্তব্যটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না। তো ফলে এই যে নতুনত্বের নামে এখন যে আমাদের কবিতায় কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে, কিছু অর্থহীন দুর্বোধ্য জটিলতা, তো আমি জানি না আসলে হয়তো এই অস্থির সময়ে আমাদের পথ দেখিয়ে দিবে, এবং একসময় আমরা আমাদের এইভাবে ভাঙতে ভাঙতে নিজস্ব কাব্য ভাষাটা পেয়ে যাব, নিজেদের গন্তব্যটা চিনে নিব। তো আমি আসলে এখনো চেষ্টা করে যাচ্ছি, আমি কবি বলে নিজেকে মনে করি না, আমি ভালো লাগে এই জন্য লিখি। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার কথা শুনে, খুব ভালো লাগলো। আপনি আপনার কথা তো আমরা বাংলাদেশের কয়েকটি পর্বের কবিতা লেখার সূত্রগুলোকে স্পর্শ করতে পারলাম। এটাই আমাদের লাভ, এইসব অনুষ্ঠানের লাভ এটাই যে দুই বাংলার লেখালেখির যে প্রবাহ, যে ধারা, যে গতি, সেই গতিকে আমরা আমাদের মতো করে স্পর্শ করতে পারি। এটা বিরাট বিরাট সুবিধে। এটা সবসময় তো এটা ঘটে না। আমরা আমাদের ওই পারের ভাই দাদারা বন্ধুরা কি লিখছেন কি ভাবছেন সবসময় জানার সুযোগ পাই না। এইসব অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি সেই সুযোগটা ঘটে। খুব ভালো লাগছে। এবার আমরা মৌমিতার কাছে আসবো। মৌমিতা আমাদের তরুণতম কবি বন্ধু। মৌমিতার কাছে আমি জানতে চাইবো, একটা সূত্র এইমাত্র পেলাম, এই লুৎফুল নাহার বুলবুল যে বললেন, তোমাকে একেবারে সরাসরি এখান থেকে তোমার কাছে যাই, যে ছন্দের কথা বললেন না, যে বাংলা কবিতা আমাদের এই সময়ে ছন্দ এবং ছন্দহীনতা নিয়ে উনি কথা বলেছেন। তো তোমরা যারা তোমাদের সময়ে লিখতে শুরু করেছো, সেই তাদের কবিতায়, কারো কবিতায় মাপা ছন্দের চমৎকার ব্যবহার আছে, কেউ ছন্দে লিখতে চাইছেন না, কেউ শিখছেন, নতুন নতুন ছন্দে লেখার চেষ্টা করছেন ইত্যাদি। তো তুমি যখন লিখতে এলে বাংলায়, তোমার লেখালেখি মোটামুটি কতদিন হলো, মানে লেখা শুরু করেছো মৌমিতা? ইরে ও বোধহয় কিছু শোনা যাচ্ছে না। না, শোনা যাচ্ছে না মৌমিতা। না না না, মিউট ছিল। এবার বল, কোন সময়টা বলো। হ্যাঁ, মিউট ছিল। কোন সময়টা? হ্যাঁ হ্যাঁ, আমার লেখালেখি শুরু হচ্ছে কলেজ জীবন, এবং তারপরে মাঝখানে বেশ দীর্ঘ 10 বছরের বিরতি, এবং তারপরে আমি গত বছর নয়, 2018 শেষ দিকে আবার লেখালেখির মধ্যে ফিরে আসি। এবং এই কলেজ জীবন প্রসঙ্গে আমি আরেকটা মজার কথা বলি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সব্যসাচী দেব,
আমার যখন স্কুল জীবন, তখন আমি সব্যসাচী দেবের মানে কবিতার আবৃত্তি বা পাঠ বিভিন্ন বাচিক শিল্পীদের কণ্ঠে শুনছি। আর আমি কলেজ জীবনে শিক্ষক হিসেবে ওনাকে পেয়েছিলাম। তো এটা আমার সৌভাগ্যই বলতে হবে এক অর্থে। তো আমি যখন ওখানে প্রবেশ করছি, তখন সেটা সেই কত কবিকে স্বয়ং কত সাল? দেখছি। এবার কোথাও আমার সেটা আমার হচ্ছে 2005 থেকে 7। তখন তুমি লিখতে শুরু করেছো? হ্যাঁ, তখন আমি লিখতে শুরু করছি। কারণ তার আগে লেখাটাকে আমি লেখা বলে একদমই মনে করি না। মানে সেই সময়ের পর্বের কিছু লেখাকে তাও আমি লেখা হিসেবে গণ্য করি। তার আগে লেখাটাকে একদমই আমি লেখা হিসেবে ধরি না। প্রকাশিত হয়নি বলে নয়, মানে লেখাটা লেখা হয়ে ওঠেনি। ওই সলতে পাকানোর কাজটুকু সেই চলছিল। সময় আমি তো তারপরে বরঞ্চ আমি হ্যাঁ, এই যে বলছিলাম, তুমি তোমার সময়ের কথা শুনবো, তার আগে এই কথাটা যেহেতু মনে পড়ে গেল বলি, যে এই যে ছন্দের কথাটা শুনলাম না, ছন্দের কথা, ছন্দহীনতার কথা, তোমার লেখায়, তোমরা নয়, তোমার লেখায় তুমি ছন্দের ব্যাপারটাকে কিভাবে ধরছো, কিভাবে ধরেছো, কিভাবে ধরতে চাও, মানে তুমি নিরূপিত ছন্দে লিখতে ভালোবাসো কিনা, চাও কিনা, বা ছন্দ বা কবিতায় কিভাবে রাখতে চাও, আদৌ গদ্য ছন্দে রাখতে চাও না অন্যভাবে রাখতে চাও? তোমার কবিতা আমি অনেক পড়েছি, আমি আমার কথাটা পরে বলবো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই যে ছন্দ নিয়ে তোমার ভাবনাটা কি, কবিতায় ছন্দ নিয়ে তোমার এবং তোমার সময়ের ভাবনা। একদম একদম। তো আমি এই যে কলেজ জীবনের কথাটা বললাম, এইটার পিছনে এই উত্তরটা লুকিয়ে রয়েছে যে ছন্দের প্রতি কতটা আগ্রহ ছিল এবং কেন ছিল, এবং আমার লেখার মধ্যে কিভাবে ছন্দ এসেছে সেটার খুব ছোট্ট একটা গল্প। সেটা হচ্ছে, আমি যখন প্রেসিডেন্সিতে ভর্তি হচ্ছি, তার আগে কিন্তু আমার কাছে খুব সহজ ছিল মেডিকেল নিয়ে পড়াশোনা এগোনো। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যদি কখনো বাংলা ভাষায় লেখালেখিটা সিরিয়াসলি করতে চাই, সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে শুধু ছন্দ বলে নয়, ছন্দ, অলংকার বা ওই ভাষার ইতিহাস বা ভাষাতত্ত্ব সমস্তটাই কোথাও গিয়ে জানা, শেখাটা উচিত। না শিখে লিখতে আসাটা আমার ভীষণ ভাবে মনে হয়েছিল শিখে আসাটা দরকার। এবং সেই কারণে আমার মনে হয়েছিল ছন্দটা শিখেই ছন্দের নিপুণ প্রয়োগটা করা যাবে। নিপুণ কতটা প্রয়োগ করতে পারি এখনো সেটা যদিও আমার সন্দেহ রয়েছে, তবু আমি বলবো ছন্দ বোধটুকু থাকলে অন্তত পক্ষে লেখার মধ্যে যে মাত্রা বিভাজন বা ছন্দের প্রয়োগ, বা অনেকে এই যে বলে গদ্য ছন্দ মানে সেটা ছন্দ নয়, এটাও যে কতটা ভুল ধারণা। ছন্দ সম্পর্কে বোধ থাকলে ঠিক কোথায় গিয়ে সেটা ছন্দ হয়ে উঠছে আর কোথায় গিয়ে সেটা ছন্দ হয়ে উঠছে না সেটুকু বোঝা যায়। এবং ছন্দ ছাড়া আমি বলবো না যে ছন্দ, অলংকার বা এই সমস্ত বহিরঙ্গের সাজসজ্জা বা অন্তরঙ্গের কঙ্কালটুকু ছাড়া কবিতাটা শূন্য। অবশ্যই কবিতায় ভীষণ রকম ভাবে রস দরকার, কিন্তু কোথাও গিয়ে এগুলো ছাড়া কবিতাটা কবিতা হয়ে দাঁড়ায় না বলে আমার ব্যক্তিগত তুমি তোমার মনে হয়। একটা কবিতা শোনাও, যে কবিতাটা নিরূপিত ছন্দে লেখা, গদ্যে নয়। এই ধরো, আছে কি তোমার কাছে, আছে এখন? আমার গদ্য বলে নয়, আমি তো গদ্য ছন্দকেও ছন্দ হিসেবেই ধরি। তবু আমি হাতের কাছে যা রয়েছে আমি সেরকম কোনো কবিতা পাঠ করে শোনাচ্ছি। ছন্দ এর মধ্যে যারা মানে প্রত্যেক অগ্রজরাই রয়েছেন, তারা এর মধ্যেই যা চেনার চিনে নেবেন বা বুঝে নেবেন। এবং এই কবিতাটি সুমনদার ও স্বয়ং আশা করি পড়া, কারণ একবার এটি নিয়ে আলোচনা করেছিলেন। আমি কাঙাল কবিতাটি শোনাচ্ছি। দহনকাল আজন্মের, প্রতি দেহ খণ্ড জুড়ে জন্ম হয় আমার, ফসল ছড়িয়ে আছে, এমনকি শঙ্খের ভিতর জল। তবু বলতে পারো তুমি আশ্রয় দেবে কিনা, কিংবা কতটুকু দেবে? আমি এটাই বলতে চাইছি কোথাও গিয়ে যে অনেকে, অন্তমিলের কবিতাও আমার রয়েছে, সেটা আমার এই মুহূর্তে হাতের কাছে নেই, কিন্তু অনেকের আমি দেখেছি এই বক্তব্যটা, অন্তমিল মানে ছন্দ রয়েছে, আরোপিত ছন্দ,
এবং অন্তমিল না থাকলে ছন্দ নেই সেটা কিন্তু নয়। সেটা বুঝতে গেলে কোথাও গিয়ে মাত্রা বিভাজন বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সজাগ হলেই বোঝা যাবে ঠিক ছন্দ প্রয়োগ কতটা সার্থক হয়ে উঠছে বা নয়। এবং যেটা বলা হয় যে কান তৈরি করা বা পড়ার চোখ বা বোধ তৈরি করা, এই বোধটুকু তৈরি হলে কবিতা তোমার কোথাও কাছে গিয়ে আমার তোমার মনে হয় তোমার কাছে আবার কবিতা একটু পরে জন্মটুকু ফিরবো। সার্থক তুমি হয়। এটা আমার তুমি ব্যক্তিগত একটা একান্ত তুমি তোমার অভিমত। তুমি তোমার মতো করে একটা গদ্য কবিতা বেছে রাখো। সেই গদ্য কবিতার ছন্দ তুমি কিভাবে, যে তুমি যে বললে না, খুব সঙ্গত ভাবেই বললে, ঠিকই বলেছো যে গদ্য কবিতারও একটা ছন্দ আছে। সেই গদ্য কবিতার ছন্দটা তুমি কি করে নিজে টের পাচ্ছ সেটা আমাদের একটু বলো। আমাদের তরুণ কবি হিসেবেই তোমার কাছে এই দাবিটা আমাদের, যে একটা গদ্য কবিতায় কিভাবে ছন্দটা তুমি টের পাচ্ছ, একটা বিশুদ্ধ গদ্য কবিতায় কি করে ছন্দটা তুমি টের পাচ্ছ, বেশ, সেটা একটু আমাদের সঙ্গে কথা বললে আমরা উজ্জীবিত হব যে একজন তরুণ কবি কাছে আমরা গদ্যের অন্তর্গত ছন্দ নিয়ে কথা শুনছি। আমি তোমার কাছে আবার কিছুক্ষণ পরে ফিরে আসবো, তখন এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এবার আমরা সব্যসাচীদার কাছে কবিতা শুনবো। সব্যসাচীদা, আপনার 3-4টে কবিতা পরপর পরপর আমরা শুনবো। এখন শুধু কবিতার সময় এখন আমাদের। আচ্ছা। করোনার সময় ভালোবাসা। সমুদ্রে ফিরে ডলফিন ফিরে চলে, হাঁসেরা আবার নদীতে খালের জলে। আকাশ আবার নীল রং ফিরে পায়, বাতাসে বিষের জ্বালা বুঝি কমে যায়। পথে পথে আর পোড়া ডিজেলের ঘ্রাণ নেই, দেয়ালের আড়ালে পরিত্রাণ। আমরা অসুখ, শরীর ছুঁয়েছে জ্বর, মনেও কি আজ জীবাণুরা বাঁধে ঘর। স্বেচ্ছাবন্দি বাহির দুয়ারে তালা, ভেতর ঘরেও খিলখিলে সাজি কালা। আর কি কখনো এই অসুখের শেষে সন্ধ্যা তারাটি আকাশে উঠবে হেসে? গোধূলির পরে রাত্রি নামবে কালো, শরীরে অসুখ ও মন থেকে তো ভালো। বাহ, বাহ, চমৎকার। হুম। আচ্ছা, এরপরে পড়ছি, এক সেকেন্ড। এই জন্মভূমি, এই দেশ, আমারই তো এই জন্মভূমি। এখানে নিয়মিত জাগে প্রাণের উৎসব, নতুন শিশুর কান্না আকাশে ছড়ায়। এখানে নিয়ত দৃশ্য অর্ধনগ্ন সব। আসলে মৃত্যুই যেন সত্য চিরন্তন, জন্মেরা কেবল রচে প্রহসন মালা। কখনো হঠাৎ তীব্র ঝড়ের সংকেতে সমুদ্র মেখলা দেশে জাগরণ পালা। তারপর দীর্ঘ ঘুম, না সেও এক মৃত্যুরই সাধনা এই দেবতার দেশে, যেখানে পূজার ছলে নরবলি দিয়ে ভক্তের হাসিতে গাঢ় রক্তধারা মেশে। বৃষ্টিহীন মরুভূমি, মাটিতে প্রচুর, তবুও সে ঘামে ভেজে। সে যৌথ খামার হেসে ওঠে ফসলের জন্মের আঘ্রাণে। তবুও মৃত্যুর শেষে এদেশ আমার। বাহ, কথা কি তাকে বলবো যদি দেখা হয়? কথা হয় সেলফোনে, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে। ট্রামের চাকায় ছিটকে পড়েছে ছড়ানো পাথর কুচি, পাইস হোটেলে মুখ বদলায় নাগরিক অভিরুচি। এ কথা কি তাকে বলা হয়েছিল কোনদিন কোনো ছলে? কখনো কখনো জ্যোৎস্না নেমেছে নিষিদ্ধ অঞ্চলে, আজ ডাস্টবিনে ফেলে যাওয়া শিশু কান্নার স্বর বনে। কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে। বাহ, শহরের পাশে নদী বয়ে যায় সুদূর রোমান্টিক, রাত্রি নামলে জেটির পাশে ঢেউ বদলায় দিক। জোয়ার আসরে ঠিক হয়ে যায় কতটুকু কার দায়, ট্রামের নুপুর থেমে গেছে কবে ঘাসহীন রাস্তায়। তবুও তো কি তাকে বলা যাবে এসো, ভিড় ভরা নির্জনে, ঝড় হয়ে গেছে কাল দুপুরেতে রজনীগন্ধা বনে। বাহ, বাহ। তিনটে বই। এই যে সেই যে সব্যসাচীদার একটা কবিতার শেষ লাইনে যে বললেন, তবুও মৃত্যুর শেষে এদেশ আমার, এই যে এক দেশের প্রতি আমাদের 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 আবেগ, আমাদের আমাদের সমর্পণ,
দেশকে নিয়ে আমাদের ভাবনা আমাদের সময়ের কবিদের কতভাবে স্পর্শ করেছেন। নবরুন্দা যখন বলেন যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, দেশ না, তখন কিন্তু আমরা আসলে কিন্তু দেশের প্রতি একজন নাগরিকের বিপন্ন আবেগকে স্পর্শ করি। আমার এই তাই না, এই দেশ না মানে এটা বলছেন মানে হচ্ছে আসলে যে কথাটা সব্যসাচীদা বলছেন উনিও আসলে তাই বলছেন যে সমস্ত, তাই না, মৃত্যুর শেষে এ দেশ আমার, আমার বলেই আমি বলতে পারছি আমার না, মানে যে দেশটা আমার সেই দেশের এই বিপন্নতাকে আমি এমন ভাবে দেখছি, এমন ভাবে টের পাচ্ছি, এবং এই বিপন্নতা আমাকে এমন ভাবে পীড়িত করছে, সেখান থেকে আমার এই কথাটা উঠে আসছে যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ। আমি আসলে এই মৃত্যুর প্রতিবাদ করছি। হ্যাঁ, এবং তাই না, এই অর্থে মনে পড়ে গেল সেই নবানন্দার সেই কবিতা আর কি। আর সব্যসাচীদার কবিতা নিয়ে আর কি বলবো, সব্যসাচীদার কবিতা হচ্ছে আমাদের সময়ের প্রচ্ছদ, এবং এই প্রচ্ছদ যে কতবার স্পর্শ করলাম জীবনে, এটা ভেবেই আমাদের এটা ভেবেই আনন্দ হয় আর কি। তো ওই যে মৌমিতা একটু আগে বলছিল যে সব্যসাচীদা কেউ একেবারে প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষক অর্থে পেয়েছে, আমাদের বহু ছেলেমেয়েরাই সেটা পেয়েছে, এবং মৌমিতার আনন্দকে আমি বুঝতে পারছিলাম, ওর গৌরবকে আমি বুঝতে পারছিলাম। সব্যসাচীদা খুব ভালো লাগলো, ভালো থাকবেন। এবার আমরা গোলাম কিবরিয়া পিনুর কাছে আসবো, আমাদের প্রিয় কবি, আমাদের ভাষার আরেকজন উল্লেখযোগ্য কবি, আমাদের প্রিয় মানুষ, তার কাছে আমরা এবার 3-4টে কবিতা শুনবো। অনেক ধন্যবাদ। প্রথম কবিতাটা ছোট ছোট 3-4টা কবিতা। প্রথম কবিতার শিরোনাম টিস্যু পেপার। টিস্যু পেপারের মতন ব্যবহৃত হওয়ার পর তুমিও পড়ে থাকবে ময়লার ঝুড়ি। তেজপাতাও হয়ে পড়ে পরিত্যাজ্য পায়েসের কাছ থেকে। পরিত্রাণ ও পরিত্যাগের মধ্যে কতটুকু থাকে ব্যবধান? অগ্নি ও জ্বালানির তো একই গান। টিস্যু পেপারও ছিল তরতাজা গাছের অংশ, নিরীহ গাছের অংশ বংশচ্যুত হয়ে খণ্ড বিখণ্ড হয়ে চলে গিয়েছে লরিতে করে কারখানায়। চেরাই কলে উঠেছে আজব কারখানায়, কে কখন তাকে বানায়। দ্বিতীয় কবিতার শিরোনাম হিসেবের খাতা। সবকিছুর জন্য হিসেবের খাতা খুলতে হয় না, যোগ বিয়োগ করতে হয় না। হিসেবের খাতা খুললে স্নেহ কর্পূর হয়ে উড়ে যায়, যোগ বিয়োগ করলে ভালোবাসা বাষ্প হয়ে উড়ে যায়। গুণ ভাগ যদি করো আত্মীয়তা অদৃশ্য হয়ে যায়। সুদ আসলে হিসেব করলে বন্ধুত্ব জলে দ্রবীভূত হয়ে যায়। অথচ এখন হিসেবের জন্য কি দ্রুত স্মার্টফোনের ক্যালকুলেটর ব্যবহার করছি। হিসেব ছাড়াই জীবনের চাকা জলে স্থলে ও কাদায় ঘোরাতে হয়, সব অঙ্কের উত্তর মেলানো যায় না। আরেকটি কবিতা পড়ি, আমি অন্য একটি কবিতা পড়ি, সেটা হচ্ছে কবিতা শিরোনাম এতদিনও আমার কাছ থেকে কবিতা কেড়ে নিতে পারেনি। নিঃসীম শূন্য পাতালের মধ্যে চলে গিয়েছি, সপ্ত পাতাল হাসপাতালের ঠিকানা হয়েছে, তবু কবিতা কাছে থেকেছে। ঘনবীথির বায়ুমণ্ডল ও গগন প্রান্তে গগনচারী হয়ে হারিয়ে যায়নি শুধু কবিতার জন্য। নিহারিকা ডেকেছে, যায়নি। কবিতায় আমার বিজুপ্রুষ সৃষ্টিতল জল প্রবহমান হয়ে সমুদ্র দৈতা হয়ে যায়। সুমেরু কুমেরু বুঝি বরিশন ধারা পুরো ভিজে যায়। অনাবৃষ্টিতেও কবিতার অঙ্কুরোদ্গম, সূচি ভেদ্য অন্ধকারেও
অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখি কবিতার অনুজীব, সে কথা জানে আমার সেবন্তী। কাকতাড়ুয়া কাক তাড়াতে পারে, আমাকে তাড়াতে পারবে না কেউ কবিতার জমি থেকে। আমি তো আদ্য বীজ নিয়ে সৃষ্টিমূল প্রিয় কবিতায়। মুন্ডু কাটার ভয়ের মধ্যেও আত্মনাশ হয়নি। মৃত্যু শয্যা থেকে যম যন্ত্রণা নিয়ে কবিতাকে বাঁচিয়েছি, কবিতাও আমাকে বাঁচিয়েছে। সব ব্যবচ্ছেদ করার পরও আমার কাছ থেকে কবিতা কখনো কেড়ে নিতে পারবে না। যতই হির্ষাধ্বনি শোনাক অশ্ব পালকেরা, যতই বুনো কুকুরের আওয়াজ তোলা হোক বনের ভেতর, আমি তো খাটাস সজাতুর কাটা কবিতার আগুনে আগে পুড়িয়ে ফেলেছি। কবিতা আমার অগ্নি পক্ষ। স্নান ও নিদ্রা একসঙ্গে হয় না বলেই আমি ক্লান্ত নই। হাঁসফাঁস আছে, নেলা খাপা হয়ে থাকি শুধুই কবিতার জন্য। আমি তো বিচ্ছিন্ন নই, আমারও ধারাক্রম আছে, আমার অবলুপ্তি হবে না। পরিব্যাপ্ত হব আমি কাল ঋতু সূর্য গণিত চিনি। কোন ভিক্ষা বিনিময় ও প্রতিপত্তি নেই, কবিতার মালিকানা নেই। কবিতা তো অন্তঃপ্রাণ, অন্তঃসলীলা, সেই অধিকারটুকু নিয়ে বেঁচে আছি। আমি তো তা কখনো ইজারা দিতে পারবো না। আমি সঁপে দেওয়া জীবনটা নিয়ে কবিতাকে বুঝতে চেয়েছি। কেউ আমাকে জিতিয়ে দেবে বা বিদলন করবে সেটা আমি চাই না, কেননা কবিতা সেটা চায় না। কবিতার জন্যই গণবিক্ষোভের মধ্য দিয়ে যায়, সংঘাতের মধ্য দিয়ে যায়, গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যায়, রাজবদলের মধ্যে দিয়ে যায়, বিপ্লবের মধ্যে দিয়ে যায়। অন্য কবিরাও অতীতে গিয়েছে সব পথে, তবে আমাকে থামানো যাবে না, আটকানো যাবে না। কবি ও কবিতা অনিবার ও অনিবার্য, আর্য ও অনার্য বলে কোনো ভেদাভেদ নেই। আর্য ও অনার্য বলে কোনো ভেদাভেদ নেই। ধন্যবাদ। বাহ বাহ, খুব ভালো লাগলো। কত রকমের কবিতা আমাদের ভাষা, আমাদের বাংলা ভাষায় কত বিচিত্র মাত্রার, বিন্যাসের, ভাবনার, মেজাজের কবিতা আমরা প্রতিদিন পড়ে চলেছি। এই বৈচিত্র্যই তো আমাদের শক্তি। এই বৈচিত্র্যের নানা ধরন আছে, কখন সেটা সময়কে বেশি স্পর্শ করে, কখন সেটা ভেতরের থেকে তাকাতে বাধ্য করে। নানা রকম ভাবে আমাদের কবিতাকে আমরা স্পর্শ করে থাকি, ধরে থাকি। কবিতাকে আমরা আগলে রাখি, কখনো কখনো রাখতে হয়, কখনো কখনো। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ, অভিনন্দন। এবারে আমরা আবার লুৎফুল নাহার বুলবুলের কাছে আসব তার কবিতা শুনবার জন্য। আমাদের 2-3টি কবিতা শোনা। আমার প্রথম কবিতা দ্বৈত স্বভাব। অন্ধকারী বালির গুহায় স্বপ্ন ভাঙে এক লহমার প্রাণ। দেরাজ খুলে পেরিয়ে এলো কৌটো ভরা ঘ্রাণ। অঘ্রাণ তুমি অচেনা পাতর কুরুশ কাটা। বুনতে বুনতে দরদালানের ছায়া, পালিয়ে গেল মুখচ্ছবি মুখরিত কায়া। গৃহমুখী সন্ন্যাসালয় দ্বৈত স্বভাব গোল্লা ছুটের মাঠ। করে আঙ্গুলের ভাঁজে কাঁদে এক জীবনের পাঠ। পাঠ করেছি আগুনবাসী আকাশডানা, উঠতে উঠতে জল পাতালের গান। পেরিয়ে এলাম গৃহবাসী গৃহস্থালী ধ্যান। আমার দ্বিতীয় কবিতার নাম পরের জন্মে পাখি হব। এইখানে এই বিমল পাথর ছুঁয়ে বলে দাও, কতটা আঘাত পেলে শুদ্ধ হয় মৃত্তিকা ভূমি। কত জল জমে জমে জলস্বর পেয়েছে আকাশ। মুঠোয় লুকানো কিছু স্বপ্নহীন এক বরসায় আবাদ পর্ব বলে। কত কাল কেটে গেল বৃথা, তবু শেখা হয় নাই চাষবাস। নিষ্ফলা দিন ভাঙনের কাল শেষ হয়ে গেলে উৎসবের রাতে
মোমের আগুনে পোড়াবো আমার সমুখ নির্মাণ, বৃক্ষের কাছে বসি নত জানু হে আমার প্রেম, মৃত্যুর অধিক সত্য তুমি, দাও নির্বাণ মন্ত্র, তোমার শুশ্রূষা পেলে পাখি হব পরের জন্মে। আমার তৃতীয় কবিতা, তৃতীয় জন্মে। দ্বিধাগ্রস্ত দরজার ওপারে দোদুল্যমান মেঘের ছায়ায় ভাসে পরিত্রাণহীন সন্তাপ। একটা কমলা রং সকালের জন্য নম্র পাথর এবং পাপড়িদের সমূহ বিদ্রোহ দেখে দেখে নিঃসঙ্গ বেহালা পাদক নিরুত্তাপ শুয়ে থাকে অগ্নিদগ্ধ বালুচরে। আর নিরয়গামী অন্ধকার ফুরে একজন বুদ্ধিবিজ্ঞ ফুল পোশাক ছিঁড়ে দিয়ে ডেকে নেন নক্ষত্রের সুমারি উৎসবে। এইসব বিচিত্র পরিদৃশ্যের জবনিকাপাত করে দ্বিতীয় জন্মে আমি শিশু এবং পাখিদের সাথে যাত্রা শুরু করি। আমার পেছনে হাঁটে আমার বর্তমান। বাহ বাহ, খুবই ভালো এবং এটি চমৎকার অসামান্য লাইন শুনলাম। লাইনটা শুনে আমি লিখে রেখেছি, কত জল জমে জমে জলস্বর পেয়েছে আকাশ। খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, এইভাবেই তো এক একটা লাইন আমাদের স্পর্শ করে যায় কবিতার। এই সুনীল একবার একটা ওই আমরা সবাই জানি ওই আমাদের ওই যে কবিতা পরিচয় অমরেন্দ্র চক্রবর্তী, সেখানে সম্ভবত শঙ্খ ঘোষের একটা কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছিলেন, সম্ভবত আমার ভুলও হতে পারে, বলেছিলেন যে একটা কবিতায় সবগুলো সমস্ত শব্দের সমস্ত লাইনের যে আশ্রয় নিতে হবে তা নয়, কখনো কখনো অতিরিক্ত শব্দও থাকে, অতিরিক্ত লাইনও থাকে, সেগুলো আমাদের উপেক্ষা করতে হবে। একটা বা দুটো বা তিনটে লাইনও অনেক সময় আলাদাভাবে জ্বলে উঠতে পারে। হ্যাঁ, সে একটি লাইন, একটি শব্দ অনেক সময় একটা কবিতাকে ধারণ করে রাখতে পারে। প্রত্যেকটি লাইনের অর্থ খুঁজে খুঁজে কবিতা পড়ার অভ্যেসের বিরুদ্ধে শুধু সুনীল নয়, এটা সারা পৃথিবীর বহু কবি বলেছেন, ওইভাবে কবিতা পড়া উচিত নয়। হ্যাঁ, কারণ কবিতা তো, এটাও আমরা সবাই জানি যে শুধু শব্দে লেখা হয় না, নিঃশব্দেও লেখা হয়। এবং অনেক অতিরিক্ত শব্দ অনেক সময় কবিতায় থাকে, যেগুলো কবিতার গন্তব্যকে শেষ পর্যন্ত কোনো না কোনো ভাবে সাহায্য করে। অর্থ বোঝার দরকার নেই, এই অর্থহীনতাও একটা শক্তি কবিতা, সেটা আমরা জানি সবাই। এবং আমাদের তরুণ কবি এ বিষয়ে কি বলে, আমাদের তরুণতম কবি মৌমিতা, সেটা আমরা শুনবো। আমাদের সবার আগ্রহ কবিতা সম্পর্কে। মৌমিতা 3-4টে কবিতা আমরা শুনবো, যদি এই 3-4টে কবিতার মধ্যে টানা গদ্যে নিরূপিত ছন্দে নয় এমন গদ্য কবিতাও থাকে, ভালো লাগবে। এই জন্যে আমি নিজে এই সময়ের কবিতায় আর অনেকের কবিতাতেই অতিরিক্ত ছন্দ নির্ভরতা দেখে মাঝে মাঝে একটু হয়ে যায়, কাহিল হয়ে যায়। কারণ হচ্ছে যে চমৎকার ছন্দ, চমৎকার অন্তমিল দিয়ে প্রচুর, এটা সব্যসাচী দাও জানেন, আমরা সবাই জানি, আমাদের এই পারের বাংলার অনেক কবিতায় এত চমৎকার অন্তমিল, এত চমৎকার তার ছন্দ দিয়ে কবিতা লেখা হচ্ছে, পড়তে খুব ভালো লাগছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে সেই লেখাটি সেই শোভন এবং একটা চমৎকার ছন্দের গণ্ডির মধ্যে আটকে থাকার জন্যই এই ছন্দটাকে বেছে নিয়েছি। এটা গত মোটামুটি 90 থেকে, মৌমিতা অনেক পরের কবি, 90 থেকেই বাংলা কবিতায় চালু হয়েছে, যেটা ওপারের বাংলায় অতটা হয়নি। মানে বাংলাদেশের কবিতায় এই ব্যাপারটা, একটা প্রবণতা হয়নি, যেটা পশ্চিমবঙ্গের কবিতায় হয়েছে। সেই ধরনটা এখনো চলছে। সেই জন্যে আমি বরং দেখি সেই কবিতাগুলো, যে কবিতা হয়তো ছন্দে লেখা নয়, নিরূপিত ছন্দে লেখা নয়, কিংবা ছন্দে ভুল আছে, কিংবা এমন একটা ভঙ্গিতে লেখা যে ভঙ্গির মধ্যে একটু অসমান ব্যাপার আছে, এবড়ো খেবড়ো ব্যাপার আছে, খাদের পাশ দিয়ে যাওয়ার ব্যাপার আছে, সেই কবিতাগুলোর দিকে আমার একটু নজর বেশি থাকে। খুব পরিপাটি, একেবারে সাজানো গোছানো, বিয়ে বাড়িতে যাওয়ার আগে সাজ পরে যে সাজ, সেই সাজের যে কবিতা, সেই সাজের কবিতার প্রতি আমার একটা অনীহা তৈরি হয়েছে।
সব রকম কবিতাই, সব রকম ধরনের কবিতা লেখা হতে পারে, কিন্তু আমার এটা মনে হয়েছে। তো আমাদের খুব সৌভাগ্য, এটা আমাদের আনন্দের বিষয় যে আমাদের সময়ের একেবারে তো অন্যতম একজন কবি মৌমিতা, ওর কবিতা নিয়ে আমি আলোচনাও করেছি আগে, মৌমিতাকে আমরা পেয়েছি। তো মৌমিতার কাছে আমরা এইসব কিছু কবিতা শুনতে চাই, যে কবিতা তারই নিজেরই, সেই ঠিক করুক সে কোন কবিতাগুলো পড়বে, সেই কবিতাগুলো একটু শুনি নানা ছন্দে। যে কবিতাগুলো আছে তুমি সেগুলোই শোনাতে পারো, আমি বললাম বলেই যে গদ্যে লেখা কবিতা শোনাতে হবে তা নয়। যে কবিতাগুলো তোমার আছে সেখান থেকে তুমি বেছে তোমার কিছু কবিতা শোনো। আচ্ছা, এখানে আবির্ভাব ভট্টাচার্য আমাদের এক প্রিয় কবি, তরুণ কবি বন্ধু, সে একটা ভালো কথা লিখেছে একদম বহুস্বর সুমনদা। অন্তর্ঘাত। আমি প্রথম বলো 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 বলো। বেশ, আমি যে প্রথম কবিতাটি শোনাচ্ছি, কবিতাটির নাম হচ্ছে ঝাঁপতাল। যারা শব্দের ব্যবহার করেন তারা তাদের জন্যই করেন। কান্না পেলে কষ্টসূচক, আনন্দে আন্দোলনে আরো অন্যান্য। কবিতা ছুঁতে গেলে যেমন আচরণ প্রয়োজন তা মানি না বলি আমার কবিতা অসাধারণ, অপ্রয়োজনীয়। বুকের ভেতরে অন্ধকার ভিড় করলে বা আরো নগ্ন হয়ে যায়। দ্বিতীয় কবিতা, এখন হেমন্ত। রাত বাড়লে পোড়া আত্মায় বসে কামড়ের দাঁত। খোলা ট্রাউজার্স আর কালো জামা এদিক সেদিক উড়ে যেতে চায়। স্বর বলে চোখ খোলো, চোখে চোখ রেখে নিগ্র কবিতার মতো গুড়ি গুড়ি নেমে আসে যৌনতা। ভুল পাঠ্যক্রমের মেয়েটা আজ উপবন উপবন। পরের কবিতা একটু দীর্ঘ। কবিতাটার নাম ট্রাম্পেট। চললুম কথাটা কম করে হলেও ৭০ বার বললাম। তাকে ভালোবাসি বলে গুলি করব না, এমন দিব্যি খাইনি কখনো। পিস্তল উঁচিয়ে ফালা ফালা করে দেব খুলি, উত্তর গুলি, তেষ্টা মেটাই আগে। বুকের কোণে বিপন্নতা ঝনকে ওঠে। তাকে দেখিনি কয়েকশো দিন, একটা দিন হাজার সমান। মরেই যাব, মরেই যাব, মেরেই যাব, যা হোক কিছু করেই যাব। বুকের কোণে বিপন্নতা ঝনকে ওঠে, কয়েকশো দিন তাকে দেখিনি। একটা লোক ছবিলাল, একটা লোক বাজ পাখি, একটা লোক নাবালক, একটা লোক জল ভাত, একটা লোক রাজহাঁস, একটা লোক বিষণ্ণ, একটা লোক জঘন্য। এসব চিনতে প্রেম শিখিনি। বুকের কোণে বিপন্নতা ঝনকে ওঠে, তাকে দেখিনি কয়েকশো দিন। চেয়ে চিনতে খুবলে খাবো, ভেবে চিনতে একলা হব। মালবাবুর বউকে বিছানায় তুলব, দেখেই যাব, দেখেই যাব। ধরতে দিলে ভোর ফাটাবো, অকস্মাৎ পৌঁছে যাব তার বাড়ি। নির্ভুল তাক করে চললুম বলে ফিরে আসব। শেষ কবিতাটা আমি আপাতত শেষ পাঠ করে শুনেছি। ধন্যবাদ। কবিতাটির নাম মেঘেরা নাইতে গেলে। এটি একটি মূলত সিরিজ কবিতা, ছোট্ট ছোট্ট কয়েকটি কবিতার একসাথে। ১ নম্বর, কয়েকটি হার না হলে চৈত্রের রাতে কালান্তগ্রম। বসন্ত ছিল না যৌবনে, আর তাই শেষ আশায় তুমি নেই। আত্মরতে সম্মোহনে কাটাই দিন, না হলে তো মৃত্যু বহু যুগ। নদীর প্রেমে অন্ধ মালগাড়ি, স্টেশনে মৃত্যুর পাহাড়। কোনো ভয়ে ভয় নেই, না হলে তো মানুষকে বন্ধু ভাবা যেত। ২, ১০ মাথা মোড়ে
দুঃখরা খেলা করে ডালিম বুকে নিয়ে। কান্নারা আহত হলে বিস্তার পায় রাগ। দুঃখের বহিঃপ্রকাশে যেন বজায় থাকে দুঃখের পবিত্রতা। সমস্ত স্বদেশ ভরে গেছে সম্পর্কের অসত্যে। ব্যক্তিগত কান্নায় মিশে থাকে না প্রাক পাঁচালীর সরলতা। আচ্ছা, আমি কি গতিহীন হতে পারি তোর অশেষ দুর্গতি দেখে? ৩, কত দূর হাত বাড়ালে আমার ভেতরটা ছবি ভুল বুঝতে বুঝতে অন্ধ হয়ে গেছে। আমার কীর্তির কথা ভেবেছো কখনো? ভুল করতে করতে খাদের অন্তহীন আবর্তে তলিয়ে যাওয়াই আমার ভবিষ্যৎ। কতটা হাঁটলে লক্ষ্যে পৌঁছানো যায়? ৪, শেষ ধাপে রোদ জ্বলা আতশ কাজ আগুন জ্বেলেছিল ওদের সম্পর্কে। প্রেমিক সাজাটা বেশ স্পর্শকাতর বিষয়। রোদ, ঘাম, চুমু আর আদর। ভিক্ষুক, অথচ ভিক্ষুক নয় গোছের ব্যাপার। তুই আর আমার ডাকের মাঝের উস্কানিটা যাই থাক, আমার যা কিছু নিজস্ব তাও মৌলিক নয় ধরেই তোকে সমর্পণ করেছিলাম। আদরের চোরাবালিতে কথাটা অসংলগ্ন, ধূসর স্মৃতি তাই বিধি সম্মত। তাই তোকে দিলাম আমার নিদ্রাহীন রাতে কলুষিত ধারাপাত। চোখে জল আর আগুন দুই গুপ্ত থাকে, বন্ধুত্ব যদি ধিক্কার সাক্ষী মানে। আমার ধিক্কারে সৃষ্টি হোক বহু বৃষ্টি রাত, তুল্লির ঘুমই তোর কাঙ্ক্ষিত। ৫, স্বপ্নতলে মগ্ন সত্তা, অবিকল কাঠছেঁড়া গন্ধটা ধরে রাখবো। গন্ধে চিনেছি দৈনিক মাছ। ভালো। তো তোমার তোমার ওই যান্ত্রিক গন্ডগোলের জন্য মাঝে মাঝে একটু একটু অসুবিধা হচ্ছিল। তবু আমরা যা শুনেছি যথেষ্ট। আমাদের বাংলা কবিতার তরুণ ভাষা, তরুণতম ভাষা সঙ্গে পরিচিত হলাম আমরা। আমার সবার পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাই। এখানে যারা আছি সবার পক্ষ থেকে, যারা শুনছেন সবার পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাই। আচ্ছা, এবারে আমরা সবার কাছে একটা শেষ প্রশ্ন করে আজকের অনুষ্ঠান সেই প্রশ্ন উত্তর শুনে শেষ করব। সব্যসাচীদের কাছে আসি। সব্যসাচী, আপনার প্রথম বই, একদম প্রথম যে বইটি বেরিয়েছিল সে বই সম্পর্কে আপনার আবেগের কথা একটু বলবেন। কবে বেরিয়েছিল? মানে আমার যেমন অনেকের আছে না, অনেকের প্রথম বই তার বন্ধুরা করে দেয়, এই হয়, নানা রকম অভিজ্ঞতা থাকে। তো আপনার সেই প্রথম বইয়ের সঙ্গে যুক্ত অভিজ্ঞতার কথা একটু বলবেন। আমার প্রথম বই একটু দেরি করেই বেরিয়েছে। অর্থাৎ আমি যে বলেছিলাম যে 66 থেকে আমার মানে কবিতা পদবাচ্য লেখা বই বেরিয়েছে 80 সালে। বইটি করেছিলেন, বই নিয়ে আমার সেরকম কিছু করতে হয়নি। অনিল আচার্য আমার বন্ধু, অনুষ্টুপ তখন বই প্রকাশ শুরু করেছেন, একেবারে সদ্য প্রকাশন শুরু করেছেন। সেই প্রথম একটি বই আমাদের প্রতিশ্রুতি সমাবেশ। আবেগ তো যথেষ্টই ছিল। প্রথম কবিতার বই বেরোচ্ছে, একটা একটা প্রত্যাশা, একটা আবেগ, সবকিছুই একটা ছিল। সেই কবিতার বইটিতে যেগুলোকে ওই রাজনৈতিক কবিতা বলা হয় সে তো নিশ্চয়ই ছিলই, প্রেমের কবিতা অসংখ্যই ছিল। যদিও মজা হচ্ছে যে সেই রাজনৈতিক কবিতাগুলি যতটা আলোচিত হয়েছে, প্রেমের কবিতাগুলো সে তুলনায় বেশ উপেক্ষিতই রয়ে গেছে। বোধহয় সেটা বোধহয় সময়েরও একটা ছিল যে প্রেম টেম এখন মুলতবি থাক, এখন একটু বিপ্লব টিপ্লবী বেশি দরকার। তো যে যাই হোক, সে বইটি সংগ্রহ পেয়েছিল। এই বইটি আমার একমাত্র বই বলা যেতে পারে যেটি দ্বিতীয় সংস্করণ হয়েছিল, এবং দ্বিতীয় সংস্করণও অনেক। ফলে এই বইটি ঘিরে আমার বেশ আবেগই রয়ে গেছে, সে আবেগ এখনো আছে। সেই এবং বেশি পরিচিত পাঠকের বইটি নামের মধ্যেই ধরা রয়েছে সময়ের কথা। ধরে রয়েছে এটা মানে অনুষ্টুপেরই বই, এবং ওই সময়টাতেই প্রথম অনুষ্টুপ শুরুও হলো কোথায়। একদমই তাই।
বাহ, ও এটা শুনে খুব ভালো লাগলো। খুবই ভালো লাগলো। আপনি তো অনুষ্ঠুপের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং অনেক গুরুত্বপূর্ণ প্রকাশনাও আপনি ওদের সম্পাদনা করেছেন, এটা আমরা জানি। এটা জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, এবারে আমাদের প্রিয় কবি গোলাম কিবরিয়া পিনুর কাছে জিজ্ঞেস করি যে আপনি বলেছেন, তবু আরেকবার শুনতে চাই যে আপনার প্রথম বইটির কিভাবে হলো, কারা করে দিলেন, এই যে আপনি কিছুটা বলেছেন একটু আগে, তো আরেকবার শুনি যে সেই বইটির প্রসঙ্গে আপনার নিজের আসলে কথা। আসলে তো আমরা তখন যে মফস্বল শহরে থাকতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতাম। আহ, তখন থেকে আমরা লেখার সঙ্গে যুক্ত এবং আমাদের কবিতা ছাপা হচ্ছে জাতীয় পত্রিকায়। গুন্দা আছেন এখানে, গুন্দা আমাদের লেখা তখন ছাপছেন, তিনি তখন বাংলার বাণীর সাহিত্য সম্পাদক ছিলেন। গুন্দাকেও আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়েছিলাম তার 35 বছর বয়সে প্রধান অতিথি করে বাংলা বিভাগের অভিষেক অনুষ্ঠানে। তো গুন্দার সাথে একটা যোগাযোগ হয়েছিল আমাদের। আমাদের বন্ধু ছিলেন মাসুদ বিভাগী, আর তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। আমরা ঢাকায় এসে একটা চিন্তা ভাবনা ছিল স্বাভাবিকভাবে, আমরা তো তখন ঢাকায় ছুটছি যে সাহিত্যের যে মূলধারা সেটার সঙ্গে আমরা যুক্ত হব, আমরা কবি হয়ে উঠব, কবিতা আরো ঘনিষ্ঠভাবে লিখবো, কবিতা আরো বেশি ছাপা হবে, কবিতা রাজধানী ঢাকা, সেখানে না গেলে হয়তো আমাদের সৃজনশীলতার বিকাশ ওভাবে হবে না। এই ধরনের একটা ভিতরেও একটা বাসনা ছিল এবং সেই বাসনার সূত্র ধরে আমরা ঢাকা এসে স্বাভাবিকভাবে আমি 83 সালে আসলাম। 1984 সালে আমার প্রথম কবিতার বই বের হলো। কবিতা বইয়ের নাম এখন সাইরেন বাজানোর সময়। আমি বলেছি তখন নতুন একটি প্রকাশনা সংস্থা ছিল লক্ষণ শাহ নামে, উনি পাণ্ডুলিপি প্রকাশনের সত্ত্বাধিকারী ছিলেন বাংলা বাজারে। তো সেখান থেকে আমাদের বই বের হলো, গুন্দার একটা বই বের হলো, আমার আর মাসুদ। এই বইটা বের হওয়ার সাথে সাথে তখন স্বাভাবিক একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল, একটা সামরিক আইন বিরোধী আন্দোলন ছিল এবং কবিতা বইয়ের নাম থেকে বোঝা যাচ্ছে এখন সাইরেন বাজানোর সময়। এই নামটা তখন গুন্দাও ঠিক করে দিয়েছিলেন প্রায় অনেকটা। তো স্বাভাবিকভাবে তখন কবিতা এর বইটি লেখা হলো এবং বেশ তখন প্রচারও হয়েছিল সমস্ত সাপ্তাহিক পত্রিকা, সন্ধানী থেকে শুরু করে বাংলা বাণী থেকে শুরু করে অন্যান্য পত্রিকা এটা আলোচনা হলো, বই রিভিউ হলো এবং বেশ ছাত্রদের মধ্যে বিক্রি হলো। ইউনিভার্সিটির ছাত্র এটাকে গ্রহণ করলেন এবং স্বাভাবিকভাবে তখন একটা তো আনন্দ অবশ্যই। এবং আমরা সেই পুরনো ঢাকায় লেটার প্রেসে গিয়ে ওটা তত্ত্বাবধান করলাম, আমাদের হাতেও কালি লাগলো, আমরা বাধাই করলাম এবং সেই সময় একটা উল্লেখযোগ্য বিষয় যে তার বইয়ের প্রচ্ছদটুকু আমি করেছিলাম অন্য নামে। তো এইভাবে বইটি বের করা হলো এবং তার পরবর্তীতে তো আরো কিছু বই পরবর্তীতে এইটা হচ্ছে ঘটনা। আপনাদের দুজনের বইয়েরই প্রথম বইয়ের নামের মধ্যেই সময়টা ধরা পড়েছে। দুজনের বই মানে প্রথম জীবনে অনেক কবিরা আছে যে প্রেমের কবিতা লেখে, কিন্তু আমাদের ওই বইতে প্রেমের অভাবে ছিল না, দেশ কাল সময় এটাই ছিল মুখ্য। আসলে আপনার সময়টাও তো মারাত্মক সময় না, একটা দেশ তৈরি হচ্ছে, একটা দেশ তৈরি হচ্ছে, সেই দেশ গঠনেও আপনি ভূমিকা নিয়েছেন। এবং ফলে আপনার পড়বেই। আচ্ছা, এবারে আমি লুৎফুর নাহার বুলবুলের কাছে আছি। আপনার নিশ্চয়ই বই আছে, কবিতার বই, সেই প্রথম বইটির কথা একটু বলুন শুনি। হ্যাঁ, আমি যেটা বললাম যে আমি সবসময় আমার কবিসত্তার প্রতি অবিচার করে গেছি এবং প্রচন্ড অমনোযোগী কবিতার ক্ষেত্রে, বা আলস্য বলা যাবে। আমার কবিতার বই আসলে অনেক দেরি করে বের হয়েছে। আমার কবিতার বই যেটা বের হয়েছে 2016 সালে, আমার একেবারেই পরিণত বয়সে। আমার যখন তুমুল লেখার বয়স, তখন আমি কোনো বই বের করিনি বা ওই ধরনের যত্নবান হইনি নিজের প্রতি আসলে যে কোনো কারণে। তো 2016 সালে যখন আমি তখন আমার ইউনিভার্সিটির কিছু, আমি যে বললাম যে কামরুল পথিক যিনি দ্রষ্টব্য সম্পাদক, তিনি আমাকে খুব জোর করা শুরু করলেন যে তোমার কবিতাগুলাকে একটা বইয়ের রূপ দাও, একটা বই বের করো, আমরা বের করে দিই। ওনাদেরই প্রকাশনা থেকে আমার প্রথম কবিতার বই বের হলো, ভাঙ্গা কাছে খুঁজি ঈশ্বরের। সেখানে আমি বইটার নামকরণের ক্ষেত্রে আমার নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে তখন আমি বেশ কিছুটা ভাঙচুরের মধ্য দিয়ে যাচ্ছিলাম।
তো একটা ভাঙ্গা কাছে যেমন যদি আমি মুখ দেখি তাইলে টুকরো টুকরো ভাবে আমার ছবিটা টুকরো টুকরো হয়, বিভিন্ন ভাবে উপস্থাপিত হবে, নানা মাত্রায় নানা আঙ্গিকে দেখবো। তো আমার মনে হলো যে হ্যাঁ, ভাঙ্গা কাছে আমি জীবনকে আমি এরকম বিভিন্ন আঙ্গিকে নানা মাত্রায় চিন্তা করলাম, দেখলাম, এবং ভাঙ্গা কাছে খুঁজি ঈশ্বরের মুখ। সেখানে ঈশ্বর আমার কাছে একটা আশার কথা, যে আমি হতাশ না হয়ে, আমি যাতে আশাহত না হই। এবং আমি তো আমার কবিতার নামটা আমি আসলে এটা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা থেকে আমার কবিতাগুলো একেবারেই আমার ব্যক্তিগত নিজস্ব অনুভূতি, এবং অনেকটাই হয়তো আমার ব্যক্তি জীবনেরও অনেক ছাপ রয়েছে। তো এই কারণে এই কবিতার বইটিও আমার প্রিয়, যেহেতু আমার প্রথম কবিতার বই, এবং নিশ্চয়ই। নামকরণটা আমি এইভাবে দিয়েছি যে ভাঙ্গা কাছে খুঁজি ঈশ্বর। আচ্ছা, এই বইয়ে কি একদম আপনার ওই প্রথম সময় থেকে লেখা কবিতাগুলোও আছে, নাকি এই না, সময়ে লেখা কবিতা আছে? সেটা ও না, নয় না, আচ্ছা। কারণ প্রথম সময়ের কবিতাগুলো আমি দেখলাম যে আমাকে অনেক পুনর্নির্মাণ করতে হবে যদি আমি লিখতে চাই। যদিও আমি আমি অনেকেই শুরুটা করে প্রেমের কবিতা দিয়ে, কিন্তু আমার আমার যখন তরুণ বয়সের যে কবিতাগুলা, আসলে প্রেমের কবিতা খুব একটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, এরকম সমাজ বা ইয়ে নিয়ে বা বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আমার যে অনুসন্ধিৎসা বা চিন্তা ভাবনা, সেগুলো নিয়ে কবিতা মূলত লিখেছি। তো আমার ইচ্ছা আছে আমার ওই সময়ের কবিতাগুলো নিয়ে, হয়তো কেউ পড়বে না, তো আমার নিজের জন্য একটা বই বের করার। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই বইয়ের তো একটা অন্য গুরুত্ব আছে। বইয়ের তো নানা কারণে বই হয় আসলে। সেখানে আপনার নিজের লেখাগুলো, ওই সময়ের লেখাগুলো এক জায়গায় তো করার যেতেই পারে, অবশ্যই। আমাদের শুভেচ্ছা রইলো আপনার সেই সম্ভাব্য বইয়ের প্রতি। আচ্ছা, এবারে ধন্যবাদ। হ্যাঁ, এবারে মমিতার তো কবিতার বই আছে, এবং মমিতার উল্লেখযোগ্য কবিতার সংকলন আছে। মমিতা, তোমার প্রথম বইয়ের হয়ে ওঠা নিয়ে কিছু কথা বলো আমাকে, শুনি। আমার বই প্রকাশিত হয় গত বছর 2019 সালের বই মেলাতে, এবং আমি ওই যে বললাম মাঝে দীর্ঘ 10 বছরের বিরতি, তারপর 2018 শেষ দিকে মানে আগস্ট সেপ্টেম্বর এরকম দিকে আমি যখন লেখালেখি জগতে আবার প্রত্যাবর্তন করি, তখন এই কমাসের মাথায় আবার যখন 2019-এর জানুয়ারি মাসে আমার বই আসছে, আমার প্রথম বইটি প্রকাশিত হয় ধানসিঁড়ি থেকে। তো আমার সত্যি কথা বলতে গেলে এতটা সাহস বা স্পর্ধা ছিল না যে আদৌ এত দ্রুত আমি প্রথম বই করবো বা কিছু। কোথাও গিয়ে এটা শুভদা যদি সাহস না জোগাতো হয়তো সত্যি সম্ভব হতো না। কারণ আমার প্রথম বই প্রকাশের মানে বইমেলা চলাকালীনই ওই বছরই প্রথম সংস্করণের অর্ধেকের কিছু বেশি ওখানে ওই সময় দাঁড়িয়ে শেষ হয়ে যায়। এবং আমার প্রথম বইটা কিন্তু ওই নাম যদিও দাম্পত্যের রাত্রিজাত, কিন্তু একদম সঠিক অর্থে যে সেই প্রেম বিষয়ক যে কবিতা হয় সেরকম কবিতা কিন্তু ছিল না সেই অর্থে। কারণ এই গোটা বইটাই 10 বছরের যে আমার বিরতি, সেই বিরতিকালীন সময়টার জার্নি এই বইটা। এবং সেই কারণে এই যে দাম্পত্যের রাত্রি জল, এই দাম্পত্য আসলে হচ্ছে মানব আর ঈশ্বরের দাম্পত্য। তো মানব ঈশ্বরের দাম্পত্যে অবশ্যই এখানে প্রেম, পরকীয়া, নানান সম্পর্কের টানাপোড়েন, ওঠানামা, আমাদের রোজকার নিত্য নৈমিত্তিক যাপন, কবিতার প্রতি ভালোবাসা, এরকম নানান প্রসঙ্গ এলেও মূল বিষয় কিন্তু ছিল সেই কোথাও গিয়ে ঈশ্বর বা অধ্যাত্ম চর্চা। তো যে কারণে কবিতার প্রথম মানে বইটির প্রথম কবিতা যেখানে শুরু হচ্ছে আখরি দুঃখ, সেখানে শেষের আগের কবিতাটি নাম ছিল হচ্ছে সহস্রার, এবং যেটি শিরোনাম কবিতা বা বইটির নাম আর কি দাম্পত্যের রাত্রিজাত, সেটারই কবিতাটি আর কি মানে কবিতার জার্নি শেষ হচ্ছে। তো এখানে ওই গোটাটাই কোথাও গিয়ে আসলে মানুষ কোথাও যেন সেই ঈশ্বরের সাথে মিলন কামনা করছে, এবং সেই মিলন জনিত যে বিচ্ছেদ সে আপাতত যাপন করছে, এবং সেই যাপনের কারণে আরো যে নানান ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে বা আমাদের
তাদের যাপনটাকে আমরা ঠিক কি দেখতে চাই বা দেখতে পারি, যখন সেটার মধ্যে কোথাও গিয়ে এতটুকু হলেও অধ্যাত্ম চর্চা এসে মিশে যায়, সেটাই গোটা বইটা জার্নি। তো যার জন্য অনেকেই এমনও হয়েছে, আমি শুনেছি যে কেউ দাম্পত্যের রাত্রি জল অনেক প্রেমের কবিতা পাবে এই আশা করে কিনেছে, কিনে বলেছে যে এতে অন্য কিছু স্বাদ পেলাম। সেটা কোথাও গিয়ে আমার একটা প্রাপ্তি তো বটেই, এবং আমার এটাও কোথাও গিয়ে প্রাপ্তি যে তাদের আমি অন্য কিছু তুলে দেওয়ার চেষ্টাটুকু করেছিলাম। কতটা পেরেছি তা জানি না, কিন্তু খুব ভালো লাগলো সুযোগ সেখানে তৃপ্ত হয়েছে। মৌমিতা। হ্যাঁ, ভালো লাগছে তোমার কথা শুনতে। মুশকিল হচ্ছে তোমার কথাগুলো না আমরা কেউই পরিষ্কার শুনতে পাচ্ছি না। আসলে তোমার ওই একটা যান্ত্রিক গন্ডগোল হচ্ছে বলে কেউ ভালো করে শুনতে পেলাম না, কিন্তু কি বলতে চেয়েছো আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এবং এটা শুনেও আমরা একটু আমাদের ভালো লাগলো যে তোমার বিষয় ওই অধ্যাত্ম চেতনার একটা প্রকাশ ঘটেছে। তো আমি নিজেও জানি যে তোমার চর্চার মধ্যে এই আধ্যাত্মিকতাও একটা বিষয়, তো তার প্রকাশ কবিতায় পড়েছে, এটাও জেনে আমাদের খুব ভালো লাগলো। এবং বইটি তো বেরিয়েছে ধানসিঁড়ি থেকে, বললেও তুমি, যা খুব ভালো লাগলো। আমাদের দুই বাংলার কবিতা চর্চার বিভিন্ন মুহূর্তকে আমরা কবিদের মুখ থেকে সরাসরি শুনে স্পর্শ করতে পারলাম, এবং অনেকটা সময় বাংলা কবিতার অনেকটা সময়কে আমরা গ্রহণ করতে পারলাম। এবং একেবারে 70 দশক থেকে সব্যসাচী থেকে ধরলে প্রায় 60-এর দশক থেকে শুরু করে একেবারে আমাদের রবীন্দ্রনাথ মৌমিতার সময় পর্যন্ত বাংলা কবিতার অনেক কথা আমরা শুনতে পারলাম। কবিতার সঙ্গে সময়ের সম্পর্কের নানা উচাটন উঠে এলো আমাদের কথার মধ্যে। এটাই হচ্ছে আমাদের লাভ, এটাই লাভ। এই জন্য আমাদের এই আড্ডাগুলোতে আসা, কথাবার্তা বলা, সবার সঙ্গে ভাবনার দেয়া নেয়া করা। সবাই ভালো থাকবেন। সবার কাছে আমাদের এই সিনে টিভির পক্ষ থেকে সবার প্রতি আমাদের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, ভালোবাসা জানালাম। সবাই ভালো থাকবেন জানিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, আদাব। সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন।